ভালোই তো বানাইছোস, থেকে যায় ওখানে। আমি বলছি যে একটা চর মেরে দাঁত ফেলে দেবো। মেকআপ নেবো না? না, মেকআপ নেবো না। আমরা তো ঠিক করে ফেলেছি ছবির হিরো আপনি। আলাদাভাবে সে একটু আলাদা কাপড় চোপড় পরতো, জাফর ইকবাল পরতো, যার আমার মাথা ফাটিয়ে দিয়েছে মেরে। ক্রাশ, ক্রাশ কি আজকে 55 বছর পরে পড়তে পর্যায়ে পর্যন্ত স্বাধীনতা পদক পেলাম না। ছাত্রজীবনে তিনি ছিলেন তুখোড় রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমার প্রযোজক, তারপর ঢালিউডের সুপারস্টার নায়ক। আজ রেড কার্পেট উইথ জেরিতে আমাদের সঙ্গে আছেন এক জীবন্ত ইতিহাস। তিনি 2 শতাধিক সিনেমা, 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা আর অসংখ্য স্মৃতির মানুষ। কিংবদন্তি অভিনেতা, প্রযোজক, পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ, যাকে আমরা সবাই চিনি সোহেল রানা নামে। কেমন আছেন স্যার? শুকুর আলহামদুলিল্লাহ। আপনি আমাকে গ্রিন রুমে বলছিলেন যে আমরা বলতে হয় বলে শুকর আলহামদুলিল্লাহ, কিন্তু কি মনে হয় যে আপনি বলছেন সেই আলাপটা আমি আরেকবার একটু দর্শকদেরকেও জানাতে চাই, আপনার ফিলোসফি আছে এটা নিয়ে। আসলে মানে আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি তাদেরকে বলা হয়েছে যে তোমাকে যেভাবেই তুমি আল্লাহ তাআলা রেখেছেন সেভাবেই তুমি তোমার শুকরিয়া জ্ঞাপন করো। কিন্তু এটা আমার কাছে মধ্যে মধ্যে 2-1 সময় প্রশ্ন জাগে আমার কাছে যে একটা লোকে ভীষণ রকমভাবে পেট ব্যথা করছে বা জ্বরে হাত পা থরথর থরথর করে কাঁপছে, তখন আল্লাহর নাম তো নিতেই হবে তার, কিন্তু তখন তার বলাটা এটা যে আমি আল্লাহ যেভাবে রেখেছেন আমি ভালো আছি, এই ভালো আছিটা বোধহয় ভালো আছি না, এটা কেমন যেন একটু মনে হয় যেন মনে কারো মুখ রক্ষা করার জন্য বলা আর কি। মানে অনেকটা হলো যে এরকম যে না, আমাকে ভালো বলতে হবে, আমাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে যে আমি আসলে বেঁচে আছি, ভালো আছি, এরকম অনেকটা আমার কাছে মনে হয় অনেকটা এরকম। সেই কারণের জন্য আমি স্ট্রেট বলি আর কি যে আমার সৃষ্টিকর্তা যেটা বলেছেন আমি সেটাই বলি, শুকুর আলহামদুলিল্লাহ। বাহ, দুর্দান্ত ফিলোসফি। আমি আপনাকে এই প্রশ্নটা আমি যতবার আপনাকে দেখেছি পর্দায় বাইরে, আমি ততবার জিজ্ঞেস করতে চেয়েছি, এবং আমি আজকে সৌভাগ্যবান যে আমি আপনাকে পেয়েছি আজকে এই প্রশ্ন জিজ্ঞেস করতে। এই যে জীবনের হলো যে 80টি বসন্ত আপনি দেখে ফেলেছেন, এবং যদি এই মুহূর্তে আপনাকে বলা হয় যে স্যার এই মুহূর্তে আপনার যদি কোনো সিনেমা বানান আপনাকে নিয়ে বা আপনার পুরো জীবন নিয়ে, ওপেনিং শট আসলে কি হবে? মানে আপনার জীবনটা সোহেল রানা, মাসুদ পারভেজ একে সোহেল রানার সেই সিনেমার। এটা তো আসলে যে বানাবে সে চিন্তা করবে, আমি তো বানাতে পারবো না, কারণ আমার বয়স যেটা হয়েছে সেখানে আমি আমার জীবন নিয়ে কি করে ছবি বানাবো। আমার ছোটোবেলার বয়সটাকে যদি ভাবা হয় তাহলে আর একজন লোক ভাবতে পারে। আর একটা কথাকে আমি সবসময় বিশ্বাস করি, সেটা হচ্ছে যে মানুষ নিজেকে নিজে যা ভাবে আসলে মানুষ তা না। আমি প্রত্যেকটা মানুষকেই জিজ্ঞেস করলে বলে যে তুই জানোস আমি কে, কিন্তু আসলে তো সবাই বলে, একজন শ্রমিককেও যদি এই কথা বলা হয় সেও বলবে তুই জানোস আমি কে। তার মানে এভরিবডি হ্যাজ গট দ্য ফিলিংস যে আমি একটা বিরাট কিছু, আমি সবার থেকে আলাদা, আমার ক্ষমতা অনেক বেশি। তো এইটাই যদি হয় ব্যাপারটা, তাহলে এই অন্য কথা জিজ্ঞেস করে তার কাছে লাভ কী? আমি বললাম যে আমি কে তুই জানোস, আমি আসলে সে যাকে অন্য লোকেরা আমাকে কী ভাবে। আমার আশেপাশে বন্ধুবান্ধব যারা আছে তারা যদি বলে আমি বদরাগী তাহলে আমি বদরাগী, তারা যদি বলে আমি বন্ধুবৎসল তাহলে আমি বন্ধুবৎসল, তারা যদি বলে যে বেশিরভাগ যদি বলে যে সে সত্য কথা বলে তাহলে আমি সত্যবাদী। মানে অন্যরা যা বলবে, আমি তো নিজেকে সবসময় বলবো যে আমি সবচেয়ে ভালো মানুষ পৃথিবীতে। না, মানুষের ভাবনা থেকে আসলে মানুষ তো এখনো এখনো যখন আপনার কথা আমরা বলি বা মানুষ বলে, এখনো বলে যে কে সোহেল রানা, নায়ক সোহেল রানা, মানুষ এখনো আপনাকে নায়ক বলেই আমরা জানি। এই যে এই ভাবনাটা আপনি আসলে এই মুহূর্তে এসে কিভাবে দেখেন? আমি অত্যন্ত সম্মানের সাথে দেখি যে এটাও আমি আমার সৃষ্টিকর্তার কাছে আমি এটার জন্য কৃতজ্ঞ। যে আমি বোধহয় তারই ইঙ্গিতে যখন নায়ক মানে একেবারে আমি সবসময় ফিল করতাম আর কি যে স্টার ফলস আপওয়ার্ডস, অর্থাৎ আমরা যে লাল ইগুলো বানাই এগুলো আকাশে উড়িয়ে দেওয়ার পরে বেশ কিছু উপরে উঠে যায় তার ফানুসগুলো, তারপরে কিন্তু তারা নিচের দিকে নেমে আসে, মাটিতে নেমে আসে। স্টারের জীবনেও আমার কাছে যেটা মনে হয় যে তাদেরও উঠতে
গিয়ে একটা জায়গায় গিয়ে তারা উঠে যায়, এরপরে আর তারা যেতে পারবে না। তা আমি হয়তো সেই জায়গায় গিয়ে তারপরে যে অনেকের আছে নিচে নামতে চায়, নামে তারপরে তারা ছেড়ে চলে যায়, আমি সেটা করিনি। আমি উপরে গিয়ে যখন নামার একটু ইঙ্গিতও আমি দেখেছি, তখনই আমি চলচ্চিত্র জগতে নায়ক হিসেবেই চলে এসেছি। কাজেই ওরা আমাকে অন্য চরিত্র তো দেখেনি, ওরা আমাকে বাবা, চাচা, দাদা, দাদি এই ক্যাটাগরির চরিত্র তো দেখেনি। সেই কারণের জন্য হতে পারে যে তারা ওই ওই নায়ক শৈলানাই ভাবছে এখনো আমাকে। ওই সময়টাতে, আপনাদের সময়টাতে যারা কন্টেম্পোরারি আছেন, ধরুন সুচিত্রা সেন, তিনিও একটা সময় বাইরে কোনো মানুষকে আসলে দেখাও দেননি। এটা কি এক ধরনের আপনাদের স্ট্র্যাটেজি, যারা নায়ক নায়িকা ওই সময় ছিল, একটা স্টারডম একটা সময় থাকতে তারপর তারা অ্যাভেলেবেল হতে চাননি আর কারো কাছে কোনোভাবে, যে একটা ইমেজ ছিল সেই ইমেজটাকেই তারা আসলে ওইভাবে রেখে দিত প্রিজার্ভ করে? অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। এটাকে নিয়ে অনেক বিতর্ক আছে। বিতর্ক থাকলেও এক একজন বিতর্ক মানে হচ্ছে দুটো দল। তো দুটো দলের মধ্যে আমি বেসিক্যালি যে দলে বিশ্বাস করি সেটা হচ্ছে দিলীপ কুমার, ইউ নো দ্য নেম। তো উনি বলেছিলেন যে চলচ্চিত্র জগতে তুমি যদি নায়ক হতে চাও বা যা কিছু নামকরা কিছু হতে চাও, তাহলে তোমাকে সাধারণ মানুষের কাছ থেকে একটু পর্দা নিতে হবে, একটু আড়ালে তোমাকে থাকতে হবে। তো আমি এই কথাটাকে আমি এই পক্ষের লোক আর কি, যে নায়ককে বা নায়িকাকে বা যখন বড় তারা হয়ে যায় তাদেরকে সর্বসমক্ষে বারবার দেখার মতো থাকলে পরে তাদের সেই আকর্ষণটা বোধহয় থাকে না। তাদেরকে একটু আড়ালে থাকতে হয়। যেটা আমি অনেক সময় দেখেছি যে আমি আমার অফিস ছিল যে জায়গায়, সে জায়গায় আমি যেতাম না। 2-1 দিন যদি যেতাম, 1 মাস 1.5 মাস পরে মানুষ মারামারি কাটাকাটি করে দৌড়োদৌড়ি করে এসে দেখতো। কিন্তু ওইখানে যদি রেগুলার আমি যেতাম তাহলে তো স্বাভাবিকভাবেই আমাকে তারা দেখতে আসতো না। আমার মার্কেটিং করা থেকে শুরু করে সব কিছু আমি দেশের বাইরে সারা বছরে একবার ডিসেম্বরে 15 দিনের জন্য বাইরে যেতাম, সেখানে হয়তো কিছু মার্কেটিং করে নিয়ে আসতাম। আদারওয়াইজ আমার স্ত্রী এবং এখন আমার ছেলে, ওরা যা নিয়ে আসে, এখন আমি যা পড়া আছি সবই ওদের, ওরা যা নিয়ে আসছে আমি সেটাই পড়ি, সেটাই ভালো লাগে। এখনও যদিও আমি জানি যে আমি এখন নায়ক নই বা কিছু না, তারপরেও একটু আড়াল করার ওই যে মানসিক প্রবৃত্তিটা রয়ে গেছে, সেটা কিন্তু এখনও একটু আছে। সহজে বোধহয় আমাকে দেখা নায়ক হওয়া বা সুপারস্টার একটা তো লাইফস্টাইল, এই লাইফস্টাইলটা আসলে অভ্যস্ত হয়ে যাওয়ার পর সেটা আসলে আর ব্যাক করা সম্ভব হয় না, এরকম না। সেটাই হয়তো হতে পারে। আর এখন হয়তো ওই গেলে পরে চতুর্দিক দিয়ে ভিড় যেটা করে বা সেটা ভালো লাগে না। আমরা বোম্বেতেও সেটা দেখি, আমরা সেখানে বড় বড় নায়কদের চতুর্দিকে মানুষ চতুর্দিকে ভিড় করে, লক্ষ লক্ষ লোক ভিড় করে, কিন্তু তাদের আশেপাশে 100 মিটারের মধ্যে তো কেউ যেতে পারে না, সমস্ত এই ভোমা বডিগার্ডরা থাকে, তাদের কাজ ক্রস করে তাদেরকে দেখাও তো যায় না। তো ওই আড়ালটা কিন্তু তারাও ইনডাইরেক্টলি রাখে। আমাদের দেশে এটা অনেকে রাখে না, এবং রাখে নাই বলেই আমি কাউকে ছোটো করার জন্য বলছি না, টেলিভিশন বা রেডিও বা অন্য কোনো প্রোগ্রামের জন্য বলছি না, কিন্তু টেলিভিশনের সমস্ত আর্টিস্টগুলো যখন বাইরে যায় হইচই করে, কিন্তু লোকজনরা কিন্তু তাদেরকে ডেইলি দেখছে, সেই কারণের জন্য তাদের প্রতি কিন্তু তেমন আকর্ষণ তারা তেমন ফিল করে বলে আমার মনে হয় না। ওই ক্রেজটা নেই আর কি, একটা সময় যে ক্রেজটা ছিল আসলে এরকম বলছেন। কিন্তু ফিল্মের যাদেরকে দেখেনি অনেক সময়, রাজাককে বলেন, ববিতাকে বলেন, শাবানাকে বলেন, রোজিনাকে বলেন, ফারুককে বলেন, আলমগীরকে বলেন, উজ্জ্বলকে বলেন, এদের যাদেরই হোক, এরা কিন্তু এখনও যখন বাইরে যায় তখন দেখা যায় যে সমস্ত লোক ওদেরকে দেখা, হয়তো ওরা নাম শুনেছে কিন্তু ওরা তাকে দেখেনি, সেই দেখাটার জন্য তারা আসছে। তো আমি এই দলের পক্ষে অবস্থান করছেন আপনি, আসলে যেটা দরকার আছে এটা এই সময়ে এসেও আসলে এটা দরকার আছে, সেটা হিউম্যান সাইকোলজি তো আসলে এরকমই অনেকটা এরকমই। আপনি আপনার বাবার চাকরির সূত্রে হলো যে 10 বছর মানে আপনি 12 থেকে 14টা স্কুল বদলেছেন, মানে প্রতি বছরই হলো দেখা যাচ্ছে যে আপনি এক একটা ক্লাস এক একটা প্লেসে হলো যে আপনি পড়াশোনা করছেন। তো সেই শৈশবে যে 80টি বসন্ত দেখার পরে মাঝে মধ্যে শৈশবের স্মৃতিচারণ করলে সবচেয়ে বেশি কি কথা মনে পড়ে আপনার? আসলে তো ওই যে উত্তরটা কিন্তু প্রশ্নের মধ্যে রয়ে গেছে, সেটা হচ্ছে যে 12টা ক্লাসে যখন পড়ে
তখন তার শৈশব বলতে কিছু থাকে না। কারণ একটা স্কুলে ক্লাস 1-এ আমি এক জায়গায় পড়েছি, ক্লাস 2-তে আমি এক জায়গায় পড়েছি, আমি তো ওদের নামও জানি না এখন। আমার যতটুকু কিছুটা মনে আছে, অল্প কিছু কিছু মনে আছে, সেটা হচ্ছে 7, 8, 9, 10। 8, 9, 10-এ আমি টাঙ্গাইল মির্জাপুর থানা থেকে আমি মেট্রিক পাস করি। ওই জায়গার কিছু বন্ধু বান্ধবের কথা আমার মনে আছে আর কি, যাদেরকে কিছু মনে আছে। আর ক্লাস 6-এর একটা লোকের কথা মনে আছে, ওকে আমি দেখিনি কখনো, কিন্তু ফুটবল খেলতাম, এবং সেই কারণের জন্য যখন ফুটবল টিম হয় স্কুলে, তখন স্যাররা যখন নাম বলতো যে এই হচ্ছে আমাদের ফুটবল টিমের প্লেয়ার, তো ওইখানে একটা লোকের নাম আমার আজও অকারণেই মনে আছে। মানে অনেক সময় আমি এখন চিন্তা করি যে মানুষের ব্রেনটা একটা পিকুলিয়ার জিনিস, যে জিনিসকে তুমি ভুলতে চাও সেটা দেখা যায় যে ব্রেনের মধ্যে থেকে যাচ্ছে, এটা ভোলা যাচ্ছে না। আর যেটা ভুলতে না চাও সেটা কেন যেন ভুলে গেছে, নাম মনে করার চেষ্টা করছি, 100 বার চেষ্টা করার পর সেই নামটা আর মনে আসছে না। কিন্তু এই একটা লোকের নাম, তার নাম ছিল মেন্থা মারেং। আমি ক্লাস 6-এর ছাত্র তখন। এই নামে একটা ফুটবল প্লেয়ার ছিল আমাদের, হয়তো নামটা টিপিক্যাল বলেই হোক, অথবা ও গারো বা এটা তো বুঝতাম না। মেন্থা মারেং নামটা আমার কাছে খুব ভালো লাগতো, তো ওই নামটা আমার এখন মনে আছে। ছোটবেলার স্মৃতি হচ্ছে ওই মেন্থা মারেং। অত চলিত নাম ছিল না দেখে কি এটা হলো যে ব্রেইন হলো যে পিক করে নিয়েছে, এরকম কিছু তো হতে পারে? হতে পারে। ব্রেইন যে কোনটাকে পিক করে আর কোনটাকে পিক করে না, এটা ব্রেইনই জানে আর সৃষ্টিকর্তা জানে। আমরা জীবনে বহু দেখেছি যাদেরকে পিক করতে চাই বা মনে রাখতে চাই, যাদেরকে ভুলতে চাই না, তাদেরকে সময় বিবর্তনে আমরা ভুলে গেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ইকবাল হলে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা ছিল, তাদেরকে অনেকেই আমি ভুলতে চাইনি, কিন্তু তাদের অনেকের নাম আজকে আর আমার মনে নেই। কিন্তু আবার অনেকের নাম মনে আছে যারা আমার মাথা ফাটিয়ে দিয়েছে মেরে, তাদের নাম মনে আছে। আপনার এই মাথা ফাটানো থেকে আবার মনে পড়লো, আপনি তো বৃহত্তর ময়মনসিংহ, তারপর আনন্দমোহন কলেজ, সব মিলে ডাকসাইটে ছাত্র নেতা ছিলেন। সেইখান থেকে আপনি মুক্তিযুদ্ধ করলেন, মানে এই পর্যন্ত হলো যে একটা লাইন ছিল, হঠাৎ করে এরকম, মানে এই গল্প নিশ্চয়ই আপনি অনেকবার বলেছেন, অনেক জায়গায় বলেছেন, আমরা জানি। তারপর আমি আরেকবার আমাদের দর্শকদের এবং আমরা যারা এখানে আছি স্মৃতি আরেকটু উদ্ধার করতে চাই। এই যে আপনার সিনেমায় আসা, প্রযোজক হওয়া, তারপরে নায়ক হয়ে ওঠা, এই জিনিসটা একটু আমি জানতে চাইবো। আর একটু অ্যাড করে দেবো, আপনাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল যে আপনি সিনেমাতে থাকার জন্য আপনাকে বলেছিল, সেই গল্পটা ওই পুরো মিক্সচার আমি একটু শুনতে চাই প্লিজ। এটা তো অনেক বড় প্রশ্ন বটে। তবে ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, 1962 আমি শর্টে বলেছি। 1962-তে আমি ময়মনসিংহ আনন্দমোহন কলেজে ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। 1965-এ আমি গ্রেটার ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, এই গ্রেটার ময়মনসিংহের আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলাম। এবং সেই সুবাদে আমি হোল ইস্ট পাকিস্তান স্টুডেন্টস লীগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলাম। যখন রাজ্জাক ভাই জেনারেল সেক্রেটারি ছিলেন, আমি তার অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলাম। এবং এইভাবেই তার পরবর্তী পর্যায়ে 1966-এ আমি যখন ঢাকাতে চলে আসার পরে আমি লতে ভর্তি হওয়ার পরেই আমার সিট হয়ে যায় ইকবাল হলে। তখন সিট পাওয়া খুব কষ্টকর ব্যাপার ছিল, কিন্তু যেহেতু আমি একটা সিল চাপা ছিল ছাত্রলীগের ময়মনসিংহ জেলার জেনারেল সেক্রেটারি, কিছুটা সুনাম দুর্নাম সব মিলেই কিছু ছিল আমাদেরকে অনেক, এবং আমাকে ওখানে সিট দেওয়া হলো। এবং খুব আজব জিনিসের সাথে লক্ষ্য করলাম যে হোল বাংলাদেশের তকদিদেন ইস্ট পাকিস্তানের নাম করা যেসব ছাত্র নেতারা ছিল, মানে অনলি নেতা না, তারা একটু সাহসী, মানে দরকার হলে মারামারি করার মতো এরকম, এই সব নেতাগুলো সবগুলোকে ইকবাল হলে নিয়ে যাওয়া হচ্ছে, রাখা হচ্ছে। আচ্ছা, তো আমরা এটা ঠিক তখন তো বুঝতে পারিনি, সিট পেয়েছি এটি তো খুশির ব্যাপার। তারপরে তখন ছিলেন সিরাজুল আলম খান, রাজ্জাক ভাই, ওবায়দ ভাই, সৈয়দ মোজারুল হক বাকি, ছাত্রলীগের প্রেসিডেন্ট, এরা সব ছাত্রলীগের প্রেসিডেন্ট। এরপরে যাদের নাম বলবো তারা সবাই আমার বন্ধু, তাদেরকে আমি নাম ধরে বলবো, অন্যরা কিন্তু ভাই বলেছি প্রত্যেককে। তো এর পরবর্তী পর্যায়ে যারা ছিল, আসমা আব্দুর রব, নূর আলম সিদ্দিকী, তোফায়েল আহমদ,
বা শেখ শহীদ, এরা কিন্তু সব আমরা বন্ধুর মতো একসাথে, কিন্তু সবগুলোই আমাদের স্ট্যান্ডটা ছিল ইকবাল হলে। তো ইকবাল হলে যখন আমাদের থাকার কথা, পরবর্তী পর্যায়ে আমরা ফিল করলাম যে সারা বাংলাদেশে ঢাকা সিটিতে যতগুলো হল আছে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, সবগুলো হলে এনএসএফ বলে একটা পার্টি আছে, সেটা হচ্ছে ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন। সেটা ছিল আইয়ুব খানের পার্টি, গভর্নমেন্টের পার্টি। আরগুলো ছিল দুটো পার্টি ছিল, একটা ছিল ছাত্রলীগ, আর একটা ছিল ছাত্র ইউনিয়ন, এফসু, ইস্ট পাকিস্তান স্টুডেন্টস ইউনিয়ন। এফসুদের আমরা খুব বেশি একটা পাত্তা দিতাম না, কারণ আমাদের পাত্তা দিতাম না, অনেকটা শুরুতে পাত্তা দিতাম না এই কারণের জন্য যে এরা লম্বা লম্বা পাঞ্জাবি পরতো, আর এদেরকে আমরা বলতাম কমিউনিস্ট। কমিউনিস্ট আল্লাহ মানে না, এটা আমরা তখনকার ওই সময়টা আর কি। হ্যাঁ হ্যাঁ। পরে তো এরা এই চিন্তাটা রইল না, আল্লাহ তারা মানে বা মানে না সেটা বড় প্রশ্ন না। আর আমরা হলাম সব রাইটিস্ট, আমরা আল্লাহ মানি এবং বড় লোক হইতে হবে, এইসব জিনিস আমরা চিন্তা করি। এরা ছাত্রলীগ ছিল। তো সমস্ত হলগুলোতে কিন্তু এনএসএফের কমিটি ছিল, অ্যাকসেপ্ট ইকবাল হল। ইকবাল হল মানে আজকে যেটা সার্জেন্ট জহুরুল হক হল, এইটার মধ্যে এনএসএফ কোনোদিন কমিটি করতে পারিনি। এবং এই কমিটি করতে না পারার কারণের জন্য আমাদের অনেকের মাথা ফেটেছে, অনেকে হাসপাতালে গেছে, অনেকে মার খেয়েছে, অনেকের দোতলা থেকে লাফ দিয়ে পড়ে পা ভেঙেছে। এনএসএফের ওরা চতুর্দিক দিয়ে আমাদেরকে রেড করে তারপরে আমাদেরকে পিটাতো। আবার আমরা যখন সুযোগ পেতাম, ওই যে তখন বুঝতে পারলাম যে কেন ওই সমস্ত বড় বড় ছাত্রলীগের বড় বড় নেতাদের ইকবাল হলে এনে রাখা হতো। কারণ ইকবাল হল থেকে আবার রিটার্ন যেত ওই সব হলগুলোতে যেখানে এনএসএফরা ছিল, ওইখানে আবার আমরা গিয়ে পিটাতাম। তো তো পিটাপিটি শুনে এখন অস্থির হওয়ার কিছু নেই, এখনকার মতো পিটাপিটি কিন্তু তখন হতো না। না, আমি শুধু বর্ণাঢ্য জীবনের কথা ভাবছিলাম, অস্থির হচ্ছিলাম না। এই পিটাপিটিটা ছিল আমাদের ম্যাক্সিমাম ছিল হকি স্টিক, মশারি স্ট্যান্ড আর মানুষের বডির হাড্ডি, এই ছিল আমাদের মানুষের বডির হাড্ডি। হ্যাঁ, এই যে মেডিকেল থেকে যারা আসতো ওরা পায়ের এই লম্বা এটা বাড়ি মারলে খুব বেশি ব্যথা পাওয়া যেত, এই জন্য তো সমস্ত এই মারামারি করে 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 আমরা সমস্ত। তারপর তো 6 দফা আন্দোলন যখন শুরু হলো, ছাত্রলীগ ওয়াজ দ্য মাদার অফ ইট। যদিও বলা হয় যে একটা চাইল্ড, স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা ইজ দ্য ব্রেইন চাইল্ড অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্টিল উই টেল দ্যাট, বাট দ্য ওম্ব অর্থাৎ জঠর, এটা হচ্ছে ইকবাল হল। ইকবাল হল যদি না থাকতো তাহলে বাংলাদেশ স্বাধীন এত সহজে বোধহয় হতে পারতো না। কারণ 6 দফাকে সারা দেশে প্রচার করা থেকে শুরু করে সব কিছু, আওয়ামী লীগের তৎকালীন যারা ছিলেন তারা বেশ কিছু ছাড়া বেশিরভাগই এটার ব্যাপারে খুব বেশি একটা অতি উৎসাহী ছিলেন না, ছাত্রলীগ যতটা উৎসাহী ছিল। ছাত্রলীগের সবাই ছিল এটার জন্য ডিভোটেড, ডেডিকেটেড। এবং তখন আমাদের দেশে টেলিফোনও ছিল না, কিন্তু মুভমেন্ট করে আমাদের প্রত্যেক ডেইলি বিকালবেলা ইকবাল হলে মিটিং বসতো, মিটিংয়ে আমরা বক্তৃতা দিতাম, সেইটা গিয়ে কলেজে যেত, সেই কলেজ থেকে এইটার আস্তে আস্তে 10 দিন 15 দিনের মধ্যেই সারা বাংলাদেশ ছড়িয়ে পড়লো 6 দফা কাকে বলে। তো এইভাবেই ছড়িয়ে পড়লো, এবং ছড়িয়ে পড়ার পরে আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হলো। স্বাধীনতা যুদ্ধে আমরা স্বাধীনতা যুদ্ধ করলাম। যুদ্ধ করার পরবর্তী পর্যায়ের ঘটনা তো সবাই জানে, আমাদের 30 লক্ষ যারা শহীদ হলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই বলছি। আমরা যখন ফিরে আসলাম, ফিরে আসার পরে আমাদের বিকেলবেলা ইকবাল হলে আমাদের মাঠের মধ্যে অনেক সময় গল্প গুজব করা হতো। অনেকে বলতেন যে আমার জীবনে এইটা হয়েছে, আর একজন বলতো আমার জীবনে এইটা হয়েছে, আমি খেতে পাইনি 3 দিন। আর একজন বলতো যে আমার জীবনে এটা হয়েছে, আমাকে এইভাবে মেরেছে, ব্যানার চার্জ করেছে। এইসব ঘটনাগুলো আমার মাথার মধ্যে যখন ঢুকলো, তখন আমি মধ্যে মধ্যে কিছু লেখালেখিও করতাম। আমি বললাম না, কিছু কিছু জিনিস আমি করতাম, ফুটবল খেলা খেলতাম, বক্সিং করতাম, লেখা আবার লেফট রাইটও করতাম। ইউওটিসি ইউনিভার্সিটি অফিসার ট্রেনিং কোর্সে আই ওয়াজ এ অফিসার ছিলাম একজন। তারপরে ক্রিকেটও খেলতাম, সবই কিছু কিছু করেছি, কিছু কিছু লিখতামও, আবার মধ্যে মধ্যে ফিল্মের উপরে লিখতাম। মধ্যে মধ্যে মনে হতো 2-1 ছবি করবো বোধহয়, আর কিছু মনে হতো না। কিন্তু ছবি দেখার একটা অভ্যাস ছিল আমার, প্রতি সপ্তাহে আমি 4টা ছবি দেখতাম। সিনেমা দেখা হতো নিয়ম করে? এটা নিয়মিত দেখা ছিল। অলকার ছায়াবানী 2টো সিনেমা ছিল,
দুটো সিনেমা হলের মধ্যে, দুটোতে ইংরেজি ছবি চলতো, শুক্র রবি এই দুটো ছবি ইংরেজি দেখতাম, আর দুটো সপ্তাহে দুটো বাংলা সিনেমা, বাংলা ছবি, এই 4টা ছবি প্রতি সপ্তাহে দেখা হতো। চিত্রালীতে একটা পেপার, ইত্তেফাক তখন একটা ডেইলি পেপারের মধ্যে একটা পেজ বেরোতো বিনোদন, এখন তো ডেইলি বেরোয় বিনোদন পাতা, তখন বেরোতো রূপবাণী। রূপবাণী, ওই রূপবাণীতে মধ্যে মধ্যে আমি 2 সময় লিখতাম, যখন মনে হতো লিখতাম, আবার ওরা কেমনি যেন ছাপিয়েও দিত, খবর নিতাম নাকি। তো যাই হোক, এইভাবে আমার মনে হলো যে এই সবগুলোকে নিয়ে যদি একটা গল্প আকারে করা যায় তাহলে কীরকম হয়, তাহলে এটা থেকে যায় ভবিষ্যৎ জীবনের জন্যে। তো ওইটাই তখন আমার এই এক বন্ধু ছিল ফিল্মে, চাষি নজরুল ইসলাম, আমি ওকে গিয়ে একদিন বললাম যে চাষি, এরকম একটা ছবি করলে কীরকম হয়? তো বলেছে এটা খুব ভালো হয়, খুব ভালো হয়। ও তখন 12-13 বছর পর্যন্ত এফডিসির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়নি তখনও, হয়তো নিজে ডিরেক্টর হবার কারণের জন্য হোক বা যে কোনো কারণের জন্য হোক, বলেছে খুব ভালো হয়। তা আমি একজনের গল্প খুব লেখা পছন্দ করতাম, মাসুম ইয়াহুদি। তা আমি বললাম যে মাসুম ইয়াহুদিকে আপনি চেনেন? বললো যে হ্যাঁ চিনি। আমি বললাম ওকে সাথে ওর কাছে আমাকে নিয়ে চলেন। তো সেখানে নিয়ে যাওয়ার পরে আমি মাসুম ইয়াহুদিকে যখন বললাম এইভাবে, তখন মাসুম বলল যে দেখেন, আপনি যেটা বলছেন তাতে কিন্তু একটা মালা হয় না, একটা গোলাপ ফুল দিলেন, একটা বকুল ফুল দিলেন, একটা রজনীগন্ধা দিলেন, এটা মালা ফুলের, গোলাপ ফুলের মালা তো হলো না। আমি বললাম গোলাপ ফুলের মালা হয়নি, দ্যাট ইজ ভেরি ট্রু, কিন্তু একটা মালা হয়েছে তো। তো বলে যে হ্যাঁ মালা হয়েছে। আমি বললাম যে গোলাপ ফুলগুলো দিয়ে যদি আপনি একটা মালা তৈরি করেন তাহলে সেটাকে আপনি বলবেন গোলাপ ফুলের মালা, বকুল ফুল দিয়ে যদি তৈরি করেন তাহলে বলবেন বকুল ফুলের মালা, সুন্দর হবে। কিন্তু একটা বকুল, একটা গোলাপ, একটা রজনীগন্ধা দিয়ে যদি করেন, মালা তো একটা হবে, সুন্দর না হতে পারে, মালা হবে তো। বললো হ্যাঁ হবে। আমি বললাম ওইটাই বানিয়ে দেন, ওইটাই লিখে দেন। সে সেইটাই লিখে দিল। সেইটা লিখে নিয়ে তখনকার ডিস্ট্রিবিউশন সম্পর্কে, এখনকার ডিস্ট্রিবিউশন আর তখনকার ডিস্ট্রিবিউশন এক ছিল না। প্রশ্নটা করার আগেই আমি বলে দিচ্ছি সেটা। অনেকেই প্রশ্ন করেছে আমাকে যে আপনি তো একজন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, আপনি একটা ছবি করার এত টাকা পেলেন কোথায়? 1 নম্বর উত্তর হচ্ছে যে এত টাকা দিয়ে এখন যে ছবি তৈরি করা হয় তখন এত ছবি টাকা লাগতো না, নাম্বার 1। আর মেইনলি যেটা হতো, তখন প্রডিউসারের টাকা লাগতো না। প্রডিউসার 4 দিন কি 5 দিন কি 6 দিনের ছবি মানে শুটিং করতেন টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে। বড় বড় নায়ক, বড় বড় ডাইরেক্টর নিয়ে ছুটি করে ওইটা নিয়ে ডিস্ট্রিবিউটরের কাছে যেতেন। তখন ডিস্ট্রিবিউটর ছিল আনিস দোসানি, তারপরে এরা ছিল এভারিডি বা স্টার ফিল্ম ডিস্ট্রিবিউটার্স, সমস্ত পাকিস্তানিরা সমস্ত বড় বড় বিগ ডিস্ট্রিবিউশনগুলো তারা করতো। ওদের কাছে নিয়ে গেলে ওরা দেখে বলতো হ্যাঁ আপনার ছবি ডিস্ট্রিবিউশন নেব। তো নিলে পরে আপনাকে 6 লাখ বা 7 লাখ টাকা দেব, আমাদের টাকাটা আমরা তুলে নেব, তারপরে আপনাকে কাছ থেকে 20% কেটে নেব আমরা, রেস্টটা আপনাকে দিয়ে দেবো। তাহলে ইনিশিয়াল টাকাটা কিন্তু প্রডিউসারের তখন বেশি লাগতো না। আবার অনেক প্রডিউসার ছিল যাদের আর্টিস্টদের ওদের পছন্দ না হলে ওরা বলতো যে না ছবি নেবো না। তো ও বেটা তখন কাঁদতো বসে বসে রাস্তায় অলরেডি সে বানিয়ে ফেলছে কিছুটা, মানে 6 দিন শুটিং করে ফেলছে, 6-7 দিন তো বানিয়েছে। তারপরে হাতে পায়ে ধরে এখানে ওখানে যা কিছু করে হোক তারা কমপ্লিট করে ফেলতো কোনো রকম করে। তা আমার ছবিরও ওরা 11 জনেরও 7-8 দিনের টাকা আমার কাছে ছিল, শুটিংয়ের টাকা। আমি সেটা করার পরে যখন আমি এভারেডি থেকে গেলাম স্টারে, তখন ওই স্টারের একজন ডিরেক্টর ছিলেন ইফতেখারুল আলম, আমি ওনাকে এখনও শ্রদ্ধার সাথে স্মরণ করি। ইফতেখার ভাই বললেন যে আপনারা যারা ছবিতে অভিনয় করছেন আপনি লিখেছেন খসরু, মন্টু, মুরাদ, মুর্শিদ, অমুক তমুক, এদেরকে তো কেউ চেনে না, এদেরকে ছবি দেখতে আসবে কেন লোকে? আপনি ছবি যদি ডিস্ট্রিবিউটর দিতে চান তাহলে কিছু আর্টিস্ট, বড় বড় আর্টিস্টকে নেন, প্রমিনেন্ট ফেস দেখাতে হবে, প্রমিনেন্ট ফেস নেন। এই তখন আমি কিছু প্রমিনেন্ট ফেসের কাছে গেলাম এবং যাওয়ার পরে দেখা গেলো যে কোন ফেসকে রেখে আমি কোন ফেসকে বাদ দিই, এটা নিয়ে মারামারি শুরু হয়ে গেল। সবাই অ্যাক্টিং করতে চাচ্ছে এই ছবিতে। তারপরে যাদেরকে আমার পছন্দ হলো তাদেরকে নিয়ে দ্বিতীয় দিন যখন আমার সেই স্টিলগুলো নিয়ে তাদের কাছে দেওয়া হলো, তখন তো তারা খুশিতে বাগবাগ বলছে এটা করছে সবাই। আমরা তাহলে স্টিলগুলো দেখছেন না আপনারা, করছে কি করছেন না? তখন তারা আমার কাছে
আমাকে বললো যে ইয়েস আপনার সাথে কন্ট্রাক্ট সাইন করলো তারা। আমি শুধু এখানে বললাম ওদেরকে যে আপনারা 5 বছরের কন্ট্রাক্ট সাইন করতে পারবেন, এর বেশি আমি আপনাদের দেবো না। এবং 5 বছর পরে ওরা আমাকে ছবিটা ফিরিয়ে দিল। এবং এই 5 বছরের মধ্যেই শুধু বলি আপনাকে যে ছবি রিলিজ হবার আগেই ওরা যে টাকা আমাকে দিয়েছিল সেই টাকা, তার ইন্টারেস্ট টাকা এবং আমাকেও আরও আলাদা টাকা, মানে টাকাই টাকা চতুর্দিকে। তখন টাকা ছাড়া কিছু দেখি না, বিছানার নিচে টাকা আমার চতুর্দিকে ভর্তি টাকা। হঠাৎ করে তখন ছাত্র নেতা থেকে হঠাৎ করে হলো যে সিনেমা বানিয়ে এত টাকা পেয়ে হলো যে আপনার তখন ফিলিংস কি তো ছিল? ছাত্র শেষ হয়ে গেছে, কারণ তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটাই লেখাপড়া বললাম, শেষ। শেষ করে বানায় যখন শুরু করলেন এই সব কিছু, তোমার হঠাৎ করে এত টাকা হ্যাঁ, তো টাকা চারদিকে। চলে গেলো। তারপরে বঙ্গবন্ধুকে কে দেখালো আমি ছবিটা আমি জানি না ঠিক। বঙ্গবন্ধু উনি বললেন যে ওই পাইপ খেতে খেতে বললেন যে ভালোই তো বানাইছোস, থেকে যাও এখানে। ওয়েল উনি হয়তো এমনিও বলতে পারেন অথবা কোনো চিন্তা ভাবনা না করেও বলতে পারেন, আই ডোন্ট নো। তাই মনে করলাম যে আমার তখন আমি যখন MA পাস করে বাইরে ঘুরবো বা একটা প্রফেসর হব বা যা কিছু হবো, একটা কিছু হবো, তো থাকি ফিল্মে, অসুবিধা কি? এটা তো টাকা পেলাম তো আরেকটা করি দেখি কি হয়। অ্যান্ড দেন আই স্টার্টেড মাসুদানা। হ্যাঁ, এবং সেই গল্পটা তো হলো যে মানে আপনি তো প্রথমে নিজের কথা ভাবলেনই না, আপনাকে তো হলো যে শফি ভাই, মানে উনি হলো যে আপনার এস শফি, অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার হিজ নেম, উনি আপনাকে হলো যে জোর করে হলো যে বললো যে 5 জন ক্যাবিনেট মেম্বার বানালাম আমি 5 জনকে, সুমিতা দেবী, SM শফি, কাজী জহির, তারপরে মুস্তাফিজ ভাই আর আহমেদ জামান চৌধুরী, উনি ছিলেন চিত্রালীর এডিটর, আমার বন্ধু। জি, এই 5 জনের কমিটি করে তারপরে আমরা পেপারে দিয়ে দিলাম। অনেক ছবি আসলো, অনেক কিছু আসলো, অনেকের সমস্ত ডেটা দিয়ে আসলো, অনেক বড় বড় বিরাট বিরাট বস্তা বস্তা আসলো। তারপরে সেখান থেকে বেছে বেছে ওরা 8 জন না 10 জন ঠিক করলো। এইটা করতে করতে প্রায় 3-4 মাস হয়ে গেল। আমি তারপরে বললাম যে একদিন বললাম আমি যে মনে মনে ভাবলাম যে আজকে হয় এপার অথবা ওপার, এর মাঝখানে একজনকে আমি সিলেক্ট করেই ফেলবো। তো আমি গিয়ে বললাম, আমি গিয়ে ঢুকে দেখলাম যে ওরা 4 জন বসে আছে। আমি বললাম আসসালামু আলাইকুম, উত্তর নেই, কেউ জবাব দিচ্ছে না। তাই আমি বললাম যে কিরে ভাই আপনারা চুপ করে বসে আছেন, আজকে বসে থাকেন আর ভাব করেন আর যাই করেন, আমাকে আজকে হিরো ফিক্সড করে দিতে হবে, আমি শুটিং করবো নেক্সট উইকে। সুমিতা দেবী ফার্স্ট বললেন যে আমরা তো ঠিক করে ফেলেছি ছবির হিরো আপনি। মহিলা মানুষ, আমি কিছু বলতেও পারি না। তো আমি হাসলাম, হেসে বললাম যে কি পাগলের মতো কথাবার্তা বলেন। শফি ভাইয়ের দিকে তাকালাম, উনি আমার সিনিয়র, আমি ওনার দিকে তাকিয়ে বললাম যে শফি ভাই দেখেন কি বলে পাগলের মতো। তো শফি ভাই বলেন যে হ্যাঁ মোটামুটি আমরা তো সেরকমই সিলেক্ট করেছি, অনেকের হয়তো হাইট আছে, অনেকের ফিগার আছে, অনেকের বডি ভালো থাকতে পারে, অনেকের ভয়েস ভালো থাকতে পারে, অ্যাক্টিং নাও করতে পারে। তা আমি বললাম যে ঠিক আছে, কিন্তু আমি তো জীবনে কোনোদিন কোনো নাটকও করিনি। তা আর উনি কী বলছেন এগুলো? মাসুদ রানা উনি চেনেন? মাসুদ রানার মোস্ট নাই, মাসুদ রানার 6 ফিটার, আমার সাথে উনি মাসুদ রানা কী করে কল্পনা করতে পারেন? সুমিতা দেবী খেপে গিয়ে আমাকে বললো যে আপনি জানেন আপনার মধ্যে কী আছে? তা আমি বললাম যে আমার মধ্যে কী আছে? আমার মধ্যে কিছুই নেই, আমি সাধারণ একটা ছেলে। আপনার গালে হাসলে পরে আপনার গালে টোল পড়ে। আরে টোল তো টোলের সাথে এটা ছবির কী হলো? ওইটা টোল পড়লে কী হয় এটা আপনি বুঝবেন না। আপনি এখানে গাতের মধ্যে থুতনির মধ্যে একটা কি দাগ আছে এখানে, তো এটার মধ্যে এইটার সাথে আপনি ছবির সাথে মিলাচ্ছেন কেন? আই বিকেম রাদার অ্যাংরি। এগুলো কী বলে? এগুলি ছবিতে অভিনয় করব, ছবিতে কি করব, সে বলে ঠোঁট গাল এইসব হাবি জবি বলতেছে। আমি খোকার দিকে তাকিয়ে খুব হবার জন্য আর কি, আমার বন্ধু মানুষ যাই হোক আমাকে একটু সাপোর্ট করবে বলে আমি ওর দিকে তাকালাম। ও দেখলাম আমাদের কোনো দিকে তাকাচ্ছি না, কাগজের মধ্যে লিখে কাগজটা দিয়ে আমাকে দিল, দিয়ে আমার দিকে তাকালো না, দিয়ে বললো যে মাসুদ রানা হচ্ছে তুমি, আজকে থেকে তোমার নাম হচ্ছে সোহেল রানা। সোহেল রানার নাম কিন্তু আমার দেয়া না, সোহেল রানার নাম কিন্তু তার দেয়া। সোহেল রানা আহমেদ জামান চৌধুরীর দিয়ে চা বিস্কিট না খেয়ে সে স্ট্রেট হেঁটে বেরিয়ে চলে গেল। অর্থাৎ অফিসিয়ালি যদি বলা যেতে পারে যে একটা কু হয়ে গেল, নিঃশব্দ কু আপনার জীবনে। আমার জীবনে, হ্যাঁ আপনার জীবনে তো এটা হয়ে গেল। তারপর থেকে আপনার জীবনে কোনো ফ্লপ সিনেমা নেই?
মানে আপনি নিজে যতগুলো সিনেমায় কাজ করেছেন বা বানিয়েছেন, আপনার জীবনে কোনো ফ্লপ সিনেমা নেই, এইটা এই মুহূর্তে এসে মানে কি মনে হয় এটা আর কেউ হলো যে এই মোমেন্টের এমন কেউ আছে যেটা অর্জন করতে পারে বলে মনে হয় এই সময়ে এসে? এটা আমি অন্যের কথা তো আমি বলতে পারবো না, আমি আমারটা বলতে পারি শুধু, তাই না? আর আমি এটার জন্য যদি কেউ বলে যে তুমি কিছু সব তোমার তোমার নাই, আমি বলবো যে না, ইট ইজ অলমাইটি আল্লাহ। কারণ আমি জীবনে অভিনয় করিনি, আমি জীবনে নাটক দেখিনি, আমি জীবনে কোনো টেলিভিশনে নাটক দেখিনি। আমি টেলিভিশনের ওদেরকে দেখলে বলতাম কী করে মুখের মধ্যে রং লাগিয়ে দৌড়াদৌড়ি করে, এগুলো কোনো ছেলে মেয়ের মতো, মানে এইরকম উল্টোপাল্টা কথা বলতাম। সেই আমি পরে দেখা গেল যে হ্যাঁ, এই মেকআপ রুমের প্রথম স্মৃতিটা কি ছিল মনে আছে এখনো? যখন মেকআপ দিচ্ছিল তখন কি মনে মেকআপ হচ্ছিল? রুমের স্মৃতিটা হচ্ছে এই যে আমি মেকআপ রুমে মেকআপ নিতে দেয়নি। আমি বলছি যে একটা চর মেরে দাঁত ফেলে দেবো, মেকআপ নেবো না, না মেকআপ নেবো না, যা আছে তাই হবে। অনেকটাই মাস্কুলি নিয়ে থেকে যে হলো যে ছেলে মানুষ কেন মেকআপ দেবে এরকম কিছু, তাই তো? কি জানি, I don't know। তখন আমি ওটা অত বুঝিনি, আমি বলেছি আমি মেকআপ দেবো না। তারপরে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি রাজাক সাহেবের কথা। উনি আমাকে বললেন যে আপনি একটা কক্সবাজার আউটডোর করে আসবেন, তো মাসুদ রানা করে এসে আপনি দেখেন। তো এসে দেখলাম যে আমি আমার গেঞ্জি গায়ে দেওয়া ছিল, তো টোটাল শরীরের জায়গায় আমার গেঞ্জির দাগটা রয়ে গেছে, সানবার্ন হয়ে পড়েছে। সানবার্ন হয়ে গেছে চতুর্দিকে, কিন্তু গেঞ্জির জায়গাটা ফর্সা রয়ে গেছে, এই জায়গাটা। তা বললাম এটা কী হলো? তা আমি রাজাক সাহেবকে বললাম যে ভাই এরকম, বলছে আমি তো আপনাকে আগেই বলেছি যখন বাইরে যাবেন তখন আপনি আর কিছু মেকআপ না নেন, সানবার্ন থেকে বাঁচার জন্য আপনি বডির মধ্যে একটা লোশন লাগিয়েন, আর ফেসের মধ্যে একটা আপনি অন্য কোনো মেকআপ না নিলেও কি বলে যেন পাফটা দেওয়ার জন্য প্যানকেক টাইপ, প্যানকেক, রাইট, প্যানকেক, একটু প্যানকেক লাগিয়ে দিন, 26 নম্বর প্যানকেক আমার মনে আছে, ওটা তো শেড ছিল, ওইরকম 26 নম্বর প্যানকেকটা লাগিয়ে নিন, এতে আপনার বোঝাও যাবে না আপনি মেকআপ নিয়েছেন, আর আপনার কোনো প্রবলেমও হবে না। আমি ওই আচ্ছা ঠিক আছে লাগা, ওই লাগাই দিল, চলে গেলাম, শেষ। তারপর থেকে তো অভ্যস্ত হয়ে গেছেন যে ঠিক আছে তো কাজে দিচ্ছে এটা আমাকে। তারপরে না, অভ্যস্ত হয়ে গেছি তাও বলা যাবে না, বহু ছবি করেছি তারপরেও মেকআপ ছাড়া। আমার মনে হয়েছে যে চরিত্রের সাথে মেকআপ যায় না, ফর্সা হওয়াটা যায় না। যেমন হাঙ্গর নদী গ্রেনেড, কোনো মেকআপ নেই, কোনো মেকআপ নেই। মেকআপ ম্যান যেটা মানে সরকার কর্তৃক পুরস্কৃত, এবং আমাকে দেখলে আমি নিজেই চিনি না আমি এটাকে, যে এটা কেই। কারণ আমি ওখানে মাটি ঘরে ভেঙে গুঁড়ো করে তারপরে মুখে মেক ডাউন মানে হলো যে একদম কমপ্লিটলি চেঞ্জ আর কি। এটা আমি দোষ দুশ্মন ছবিতেও করেছি, মারা যাওয়ার সিকোয়েন্সে যাতে আরও একটু মুখটা আরও একটু ওই রকম লাগে, সেই জন্য মাটি ভেঙে এরকম গুঁড়ো করে মুখের মধ্যে সেটা লিখে দিয়ে তারপরে আমি করেছি। আমার বন্ধু আবার দেখে দূরের থেকে দেখে মনে করছে কী হলো ও এরকম করছে কেন, বোধহয় এটার মধ্যে কোনো মাঝে যা আছে, আমিও একটু করি। ও আমার খুব ক্লোজ বন্ধু ছিল, মানে এফডিসিতে আমাকে তুই বলতে মাত্র দুজন, একজন হচ্ছে ওয়াসিম, হিরো ওয়াসিম, ওই ওয়াসিম, আর একজন হচ্ছে আহমেদ জামান চৌধুরী, যার কথা বলছিলাম, ও আমাকে তুমি বলতো। আর একজন ছিল, সে ফিল্মে ছিল অল্প কিছুদিন, বিদেশে চলে গেছে, সেখানেই মারা গেছে। খালেদ হাশিমউদ্দিন সাহেবের ছেলে, মিনিস্টার হাশিমউদ্দিন সাহেব ছিল তার ছেলে। এছাড়া আমাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ আমাকে আজ পর্যন্ত তুমি বলেনি, তুই বলেনি, তুমি সবাই একদম আপনি করে, এবং ইনক্লুডিং রাজ্জাক সাহেব, উনিও আমাকে নাম ধরে ডাকতেন না, আমাকে বলতেন পারভেজ সাহেব, আমি ওনাকে বলতাম রাজ্জাক সাহেব, উনি বলতেন আপনি কেমন আছেন, আমি বলতাম আমি ভালো আছি। বাট হি ওয়াজ রিয়েলি, আমার জীবনের অনেক কিছুর জিনিস শেখার তার কাছে আছে। যেমন আমি স্বীকার করলাম যে আমার মুখের মানে মেকআপের ব্যাপারটা, এই ক্যাটাগরির অনেক জিনিসই উনি সবসময়, হি ওয়াজ ভেরি হেল্পফুল টু এভরিবডি। আপনাদের সময় হলো যে নায়কদের, আপনি তো এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বললেন, নায়কদের হলো যে কম্পিটিশন আসলে কিরকম ছিল, এবং যাদের যদি কম্পিটিশন থাকতো তাহলে একজন একজনকে আসলে অ্যাড্রেস কিভাবে করতো, মানে কিভাবে বিহেভিয়ার কিরকম ছিল? আপনারা 5 ভাই বা 5 বোন, আমরা 5 ভাই 1 বোন, আমাদের যা বিহেভিয়ার ছিল তাই ছিল, সবার সঙ্গে এরকম ছিল না। এটা কেন জিজ্ঞেস করছি, এই সময় এসে আমরা দেখি যে এই সময়ের কথা আমরা বলতে, হ্যাঁ, কম্পিটিশন যদি থাকে দেখি যে একজন একজনের ব্যাপারে অনেক মন্তব্য করছে বা কিছু না কিছু বলছে। ওই যে বললাম আপনার যদি 5 ভাই, আমরা 5 ভাই 1 বোন ছিলাম, মারামারি করতাম, ঝগড়াও করতেছি, আবার 5 ভাই 5 বোনই তো আমাদের মধ্যে ওই একই ফ্যামিলিগত যে সম্পর্কটা,
সেই সম্পর্কটা ছিল। হ্যাঁ, আপনি বলবেন যে আপনার মধ্যে কি কোনো রকমভাবে একটুকু রেষারেষি ছিল না? ছিল, ছিল না এই কথা বলবো না। মনোমালিন্য আপনাকে এই কথাটা বলি যে আপনার ক্লাসে যদি 10টা মেয়ে থাকে, তো 10জন মেয়ে যখন স্কুলে আপনার যখন ইয়ে দেওয়া হয় যে ফার্স্ট সেকেন্ড কে হবে, রেস Race. 100 ফিটের, 100 ফিট, 100 মিটার বা 100 যেখানে জিতবে একজনই first হবে, হ্যাঁ। তো যখন সবাই দাঁড়াতো, সবাই শত্রু না? হ্যাঁ, মানে রাইভাল তো, প্রতিযোগী। সবাই শত্রু, কিন্তু জেতার পরের মুহূর্তে কি ওইটাই থাবা দিয়ে দুজনে থাবাথাবি করে খাওয়া খাওয়ি হতো না? তখন কি শত্রু থাকতো? আমাদের ঠিক তাই, আপনি যখন সহজভাবে বলছেন। পরস্পর আমরা বন্ধু ছিলাম, কিন্তু যখন শট দিতাম ক্যামেরা অন, কার চোখে ভালো অ্যাক্টিং করবে, তখন ওই যে বন্ধুর মধ্যে কে আগে দৌড় দেয় সেইটা ছিল। শেষ পাওয়া গেল হাতে, ক্যামেরা কাট, আমরা আবার সেই পুরনো, আবার আড্ডা, আবার গল্প, আবার আড্ডা, আমার বন্ধুত্ব, আবার সব কিছু, আবার ফ্যামিলি। উই আর জাস্ট ফ্যামিলি। এখন তো ফ্যামিলি নাই। ফ্যামিলি ওখানে থাকবে কি করে? আপনাদেরই তো ফ্যামিলি নেই। সেই কথাই আপনাদের বলছিলাম, মানে আপনার not- গল্প not শুনে আমি of just you, ভাবছি, not আমি you। বুঝতে পেরেছি। মানে আমি আপনাদের সময়টাকে বলছি। জি, জি। এই সময় আপনারাই তো ফ্যামিলি রাখছেন না, তো আপনাদের ওরা ফ্যামিলি রাখবে কি করে? ওরা কি আসমান থেকে এসছে? ওরা কি চাঁদের থেকে এসছে? ফিল্মের যাদের কথা বলবেন আপনি, জি, তারা কি চাঁদ থেকে এসছে? এলিয়েন না, মানুষ। জি। কোত্থেকে মানুষ? এই সমাজ থেকে। জি। এই সমাজে আপনারা যা করছেন ওরা তো তাই করবে, তো ওদের দোষ দিয়ে লাভটা কি? দোষটা নিজে নেন। হ্যাঁ, আমি আসলে দোষের কথা ভাবছিলাম, আমি জাস্ট আমরা যা দেখছি, আপনার গল্প যা শুনে এত দেখছেন তাই তো, আপনারা যা প্রাঞ্জল করছেন তাই দেখছেন। বলছেন, এত প্রাঞ্জল ছিল, এত সম্পর্ক এত সহজ ছিল। আমাদের বাপ মায়ের সম্পর্ক তাই ছিল। এখন তো টেলিভিশন দেখার জন্য তো আপনারা ঈদের দিনে প্রোগ্রাম নষ্ট করে দেন। কেউ যদি বাসায় বেড়াতে আসে, বলে যে আর সময় পেল না, এখন একটা প্রোগ্রাম দেখছি, এই প্রোগ্রামে টাইমে এই একটু মিষ্টি দে, একটু চা দে, মন থেকে আদর করে দেন না, দেন না। আমি আপনাকে বলছি না, কিন্তু দেয় বুঝতে না। পেরেছি। আপনি এতক্ষণ ধরে আমরা স্মৃতিচারণ মানে নামগুলো বলছিলাম, আপনার এত সহশিল্পী, এত নায়িকা, এত সিনেমার এত নায়িকা, তাদের মাঝখানে শ্রদ্ধা করে তাদেরকেও স্মরণ করি। তাদের মাঝখানে অনেকেই নেই এখন আর। তাদেরকে আপনি মানে তাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি মিস করেন? যে থাকে না যে সেটা নায়ক নায়িকা যেই হোক কন্টেম্পোরারি আপনাদের। আপনি এখান থেকে যখন রিক্সায় করে কোথাও যান, বৃষ্টি বললে একটা রিক্সাওয়ালাকে ডাকেন, আপনি তাতে ওঠেন, আবার দ্বিতীয় দিন তৃতীয় দিন যখন আবার রিক্সা আবার ওঠেন, ডাকেন, আপনি কি ওকে মিস করেন নাকি আগের দিনের রিক্সাওয়ালাকে? না, রিক্সাওয়ালাকে আমি অবশ্যই মিস করবো না। তাহলে ইটস অলমোস্ট দ্য সেম। সে আমার অ্যাক্ট্রেস, আমার শিল্পী, সহকর্মী। সে কাজ করছে, আমি আরেকজনের জায়গায় পাচ্ছি, সেখানে গিয়ে আমি কাজ করছি, তো তাকে আমার মনে করার ওখানে নিয়ে যাবো কেন? আমি বৃষ্টি পড়লেই ওকে মনে করবো কেন? না, বৃষ্টি পড়লে মনে করতে হবে না ওকে, কিন্তু আমাদের যেটা হয়, আমরা তো রেগুলার, আপনি তো এত কাজ করছেন, ওটা তো আপনি ফ্যামিলির মতো বললেন, আপনি হ্যাঁ, ফ্যামিলিও তো বলেছি। আবার আমি আরেকটা ইন্টারভিউ দেখছিলাম আপনার, আপনি বলছিলেন যে অনেকের সঙ্গে আপনার যোগাযোগ হয় না, তারা কখন আসে কখন যায় আপনি জানেন না। হ্যাঁ, জানি না। তো এটা কি অনেকটা অভিমানের কথা, না, রাগের কথা? না, না, এটার মধ্যে রাগ করার কি আছে? আপনি আমার কাছে আসেন না বা আমি আপনার কাছে যাই না, এতে রাগ করার কি আছে? আপনার আমাকে পছন্দ নাও হতে পারে, আমার আপনাকে পছন্দ নাও হতে পারে। সহকর্মী আপনার যতগুলো আছে, তাদের সবাইকে কি আপনি পছন্দ করেন নাকি? আপনি সবাই সাথে যে হাসেন, সব কি সব মানসিকভাবে হাসেন না ব্যবসায়িকভাবেও হাসেন? হ্যাঁ, সামটাইমস তো আমাদের আসলে হারমোনি একটা বজায় রাখার জন্য আমাদের কাজে আমাকে যাদের সাথে কাজ করতেছে প্রত্যেকের সাথেই আমি হাসি, প্রত্যেককে আমি ভালোবাসি, প্রত্যেকে আমাকে আপন জানে, আমি তাদের প্রত্যেককে আপন জানি। আমাদের মধ্যে তো কোনো ওই হ্যাঁ, আপনি বলতে পারেন যে এতদিন কাজ করতেছেন, 40-45 বছর পর্যন্ত কাজ করছেন, কাউকে কি একটুকু ভালো লাগেনি? হ্যাঁ, আপনি বলতে পারেন এটা। আপনাদের ভালো লাগার আমাদের ভালো, আপনাদের বলতে কিন্তু আমি বারবার আবার সময়কে বলছেন, আপনি সময়কে বলছি। আপনারা এখন কি বলেন, আমি আমার ছেলের কাছে শুনেছি, আব্বু একটু সন্ধ্যা 7:30-8টার দিকে বলছে আমি একটু চিল করতে যাই। আমি বলি কী বললো বাবা? চিল? আমি তো চিল চিনি, ওই উড়াল দেয় এই চিল, এইটা কোন চিল?
তো সে বললো যে না মানে একটু কফি খেতে যাচ্ছি। জি। তাই আমি বললাম যে তুমি কফিটাকে চিল বানিয়ে ফেলেছো। আচ্ছা ভালো, শিখলাম। আবার শুনি যে বাবা তুমি এতদিন পর্যন্ত বুঝতে পারোনি যে এই মহিলা তোমার উপরে ক্রাশ। ক্রাশ। এই মহিলা ক্রাশ, ক্রাশ কি? তা আমি তো বুঝিনি প্রথম, তো পরে বুঝলাম যে হোয়াট ইজ ক্রাশ। ও 1 ঘন্টার মধ্যে বুঝে ফেললো যে ওর উপর ক্রাশ। আমি তো 50 বছরে বুঝলাম না যে সে আমার উপরে ক্রাশ। কিন্তু মানুষের তো ধরেন একজনের কথা বললো যে একজনের ক্রাশ, আপনি তো আসলে অনেক মানুষের ক্রাশ ছিলেন এবং হলো এখন সেই থেকে কথা তো গতকালকে একজন ফেসবুকে লিখছে আমি আপনার ক্রাশ ছিলাম। সে নাকি সে তার মা দুজনে মিলে আমার ক্রাশ, মানে মানে আপনি তাদের দুজনেরই ক্রাশ ছিলেন আপনি। দুজনেরই ক্রাশ তার ভাষায়। এখন আমি তো বুঝে উঠতে পারি না এক্স্যাক্টলি ক্রাশ কি। আর আসলে এই সাথে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে হ্যাঁ 50 জনের সাথে মিশলে তার 50 জনের সাথে আপনার কথা বলতে সবসময় ভাল লাগে না। আপনার আইকিউ, মেন্টাল আইকিউ যার সাথে মেলে বা মনে হয় যে আচ্ছা যেহেতু কথা বলতে মজা লাগবে। আমাদের সাথে যেমন নান্টু বলে একটা ছেলে ছিল, ওর সাথে কথা বলতে খুব মজা লাগতো। গাল দিচ্ছে তারপরও মজা লাগতেছে, মানে ও এমন মজা করে কথা বলতো যে ওর কথাগুলো শুনতে খুব ভাল লাগতো। ঠিক তেমনিভাবে মেয়ে যারা আছে তারা সবাই কি একরকম কথা বলে? তা তো বলে না। না। সবাই একরকম হাসে? তা তো হাসে না। কেউ ঠোঁট চিপে হাসে, কেউ ঠোঁট বাঁকা করে হাসে, কেউ ঠোঁট উল্টে হাসে, কেউ টিটকেরে মেরে হাসে, কেউ খলখলিয়ে হাসে, কেউ মানে ছলছলিয়ে হাসে, কেউ বৃষ্টির মতো ঝলমল করে হাসে। অনেক কিছুই তো হাসে। আপনার কাছে একটা তো ভালো লাগতে পারে। আর সেই একটাই ভালো লাগার কথাটাই জানতে চেয়েছি যে এত সিনেমা করার পর থাকে না যে না আমার প্রিয় বন্ধু আমার এমন একজন। সমস্ত হিরোইনগুলি সমস্ত সুন্দর, সব কেউ খারাপ হাসে না। অবশ্যই না, সুন্দর তো একটা অন্য ক্যাটাগরি, মানে থাকে না আমার প্রিয় সহকর্মী যে আমি হলাম যে ওর সঙ্গে মানে হিরোইন, আচ্ছা ঠিক আছে সহকর্মী, প্রিয় হিরোইন আমার হলো যে বা আমি ওর সঙ্গে কাজ করে বন্ধুত্ব হয়ে গেছে, কমফোর্টেবল। কারোর সঙ্গে হয়নি? না, কারোর সঙ্গে হয়নি বন্ধুত্ব। না, আমাকে 2 জন নিয়ে বাসায় খাওয়ায় তো এটাকে যদি বন্ধুত্ব বলেন তাহলে কি হবে? আচ্ছা ওই হিরোইনদের মাঝখানে কারো কথাই মনে পড়ে না আর যে বা এরকম কিছুই হয় না? না, মনে পড়বে না কেন? তাদের 2-3 জনের কথা সবসময় মনে পড়ে। অবসর সময় অবশ্য মনে পড়ে, যে বললাম যে ব্রেক কখন কারটা আসে মনে পড়ে। এখন এতদিন এই যে সারাদিনের মধ্যে মনে পড়লো না, এই এখন কথা বলতে বলতে এখন একজনের কথা মনে পড়লো। কার কথা মনে পড়েছে আমি কি জানতে পারি? আরে মনে পড়ে সেটা অন্য কারণের জন্য। সেটা ও রান্না করে খুব ভালো রান্না করতো, প্রচন্ড ভালো রান্না করতো। বলতো যে পারলে চলেন আজকে রান্না করেছি, আজকে আপনি আমার বাসায় চলেন। গাড়িতে উঠে নিয়ে চলে যেত, বাসায় গিয়ে দেখা যেত যে নিজের হাতে রান্না করা ওর সব জিনিস, এবং এত ভালো রান্না করতো যে ওই রান্নাটা আমি মনে করতাম যে আসলে তো আমার মায়ের পরে ওর হাতের রান্নার কারো হয়তো খাইনি। তো ওকে আমার হঠাৎ করে মনে পড়লো, এবং এটা সাথে অন্য কোনোটাকে রিলেট করা যাবে না। না আমি করছিও না, অন্যটা রিলেট করা যাবে না। আবার মনে করেন যে গল্প করতে বসে আছি 1 ঘন্টার জন্য ব্রেক, যাই একটু বাইরে গিয়ে রেস্টুরেন্টে চা খেয়ে আসি। না, আচ্ছা ঠিক আছে ও আছে, গল্প করি ওর সাথে বসে বসে, ভালোই লাগবে। চা খাওয়ার চেয়ে খারাপ লাগবে না, ওর সাথে বসে বসে গল্প করতেছি। এখন এটা তো সবার সাথে বসে বসে গল্প করতে ভালো লাগবে না। না আপনি যদি আপনাকে নাম বলবো না, মানে আপনি যদি XYZ কাউকে বসিয়ে দেন, আমি তো বলবো যে ভাই আমি কফি খেয়ে আসি, টাইম কটার সময়, এই 6টার সময় আসবো, ঠিক সেই টাইমে আমি এসে হাজির। আমরা এত ভালো রান্না করতো, আমরা তার নামটা একটু শুনি, কার কথা বলছিলেন আপনি? ভালো রান্না তো সবাই করতে, যার বাসায় আপনি খেতে যেতেন আর যে ভালো রান্না করতো আপনার মায়ের পরে? যেতাম না, 2 দিন না 3 দিন খেয়েছি। আচ্ছা মায়ের পরে যাকে রান্নার স্থান দিয়েছে, মানে থাকে না যে মায়ের হাতের রান্না সবচেয়ে ভালো হয়, তারপরে ওর হাতের রান্না মোটামুটি মানে আপনার ভালো লেগেছে আর কি? হ্যাঁ, ফিল্মের মধ্যে আর কি। ফিল্মে ভালো লাগতো। কে ছিলেন তিনি? কে? ওকে, শাহবানা ম্যামের কথা বলছিলাম। উনি দুর্দান্ত রান্না করতেন। ও খুবই ভালো রান্না করে। আর ববিতা, তাকে জিজ্ঞেস করেন তুমি কি পাক করতে পারো, রান্না করে নিয়ে আসছো? বলে যে খাওয়াবে আমাকে। কি রান্না করে নিয়ে আসছো? বলে যে অনেক ভালো ভালো রান্না করে নিয়ে আসছি। বলে কি কি আনছো তুমি? বলে যে আমি 2টা জিনিস ভালো রান্না করতে পারি। কি কি রান্না করতে পারো? আলু ভর্তা রান্না করতে পারি আর ডাল রান্না করতে পারি। দুটো রান্না সে ভালো করতে পারে। এখন না, এখন এটা অনেক হ্যাঁ তখন এখন সে দেখি টিনের ছাদে টিনের না
মানে ওর 10তলা না 12তলা বিল্ডিংয়ের ছাদে বসে এতটুকু একটা কুকারের মধ্যে মানে মাটির হাঁড়িতে বসে বসে রান্না করছে, সবাইকে ডেকে ডেকে না ম্যাম খাওয়াচ্ছে। বলেছিল মাঝখানে, আমি শুনেছিলাম যে ওনার ছেলে মানে অনেক ওনার ছেলের জন্য উনি রান্না করতে করতে আসলে রান্নাটা হ্যাঁ বেশ রান্নাটা ফেলেছে। শিখে ফেলেছে। একদিন যেমন ওর বাসায় আমাকে রান্না করতে খেতে ডেকেছে, বললো যে পারো ভাই আমার বাস চলেন একদিন, আপনাকে তো খাওয়ানো হয়নি কোনো দিন, একটা দিন চলেন। আমি গেলাম, খাইলাম টাইলাম, খুব ভালো রান্না, সব কিছুই এভরিথিং বসে। আমি বললাম যে তুমি তো খুব ভালো রান্না করো দেখি। তো চম্পা আসলো, বেরিয়ে আসে বললো যে পারস ভাই কী বললেন আপনি, ও রান্না করেছে? ও কিছুই রান্না করেনি, এইসব আমার রান্না। তো বলে যে এই চম্পা তুই কি বলিস, আমি এই ডাল পাক করেছি না, এটা ডালটা তো আমি পাক করেছি। বলছে হ্যাঁ তুমি ডাল পাক করে। বলছে পারো দেখেন না আমার ডালটা আমি কিন্তু ভালো পাক করেছি না। এটা এটা একটা মানে ফ্যামিলির মতো একটা আমাদের ব্যাপার ছিল। এর মধ্যে অন্য মানে আমি যেভাবে বললাম ঠিক ঘটনাটা তাই ছিল। এর মধ্যে অন্য কেউ কিছু খুঁজলে পরে সে সত্য থেকে দূরে সরে গিয়ে মিথ্যাকে খুঁজবে। মানুষের কাজ তো মানুষ করে, তাদের ভাবনাও তাদের কাছে। আমরা যেটা আমাদের পক্ষের গল্প বলতে পারি আমরা সেটাই আসলে বলে যাচ্ছি। তাদের যদি এইটুকু এথিক্যাল গ্রাউন্ড না থাকে সেটা তো আমরা আসলে কিছু করতে পারবো না দিন শেষে। আমি এই যে আপনার এই সুপারস্টার জীবনের গল্প শুনছিলাম, কিন্তু এই জীবনটা যাপন করতে গিয়ে আপনার ফ্যামিলির সঙ্গে আপনার ইকুয়েশনটা আসলে তখন কি কোনোভাবে এরকম ছিল যে আপনি সময় দিতে পারছেন না, বা কি ধরনের ইয়ে ছিল, পরিবারকে সময় দেওয়া কতটা হ্যাঁ, কঠিন ছিল? একটা কিছুটা আফসোস মানে এখন শুনতে হয় আর কি। আমার খুব বেশি একটা শুনতে হয় না, কারণ এই জন্য যে আমার ওয়াইফ হচ্ছে ডক্টর। জি তা আমি শুটিংয়ে চলে যেতাম 9টায় বা 8টায়, ও হাসপাতালে চলে যেত 7টায়। কাজে ও আমাকে অ্যালিগেশন করার টাইম তো পাচ্ছে না, কারণ ও ফিরে যখন আসছে 8টা রাত্রে, তখন তো আমিও শুটিং করে ফিরে আসছি। কাজেই যে দেখা সাক্ষাৎ হচ্ছে না বা সময় দিচ্ছে না, এ কথা তো সে বলতে পারবে না। পারবে? পারবে না। হ্যাঁ, এখন যেটা মনে হচ্ছে যে আমি আমার জীবনের প্রায় মনে করেন 7-8 বছর পর্যন্ত আমার যে সময়টা আমি আমার ছেলেকে দিয়েছি, আমার একটা মাত্র ছেলে। হ্যাঁ আমার হ্যাঁ, আমি যখন আসতাম চলে আসতাম তখনও দেখতাম ও ঘুমাচ্ছে। তো ঘুমায় থাকলে পরে ওকে আমি তো জাগাতাম না, ওকে আদর করে বুকের মধ্যে, ও তো জাগাইয়ে তুলতে না, বুকের মধ্যে নিজেরই উপর হয়ে বুকের মধ্যে ধরে গালের মধ্যে চুমুকে। আবার আমার মা বলছে গালে চুমু খায় না, ঘুমার মধ্যে রাগ হয় তাহলে খুব বেশি। এইগুলো মনে থাকতো, আমার মা বলতো। তো এগুলো আবার ফিরে যখন আসতাম তখন ও দেখা যায় ঘুমাচ্ছে। তো এই যে 7-8 বছরের যে আমার যে দেয়াটা, এইটা ওর কাছে কিন্তু অজ্ঞাত রয়ে গেল। ও কিন্তু সেটা জানলো না। তার মনে তো কোথাও না কোথাও না পাওয়াটা রয়ে গেল। ও যখন জানলো তখন থেকে কিন্তু ওর একটু একটু করে না পাওয়াটা ওর মনের মধ্যে ম্লান হওয়া শুরু করলো আর কি, তার আলাদা হয়তো। একটা। কিন্তু তারপরে যে আমি টাইম দিতাম, আমি সকালবেলা শুটিংয়ে যাওয়ার আগে যে টাইম দিতাম, যাওয়ার আগে আমি ওকে বলে যেতাম, ফিরে এসে প্রথমে ওর ঘরে ঢুকতাম, আমার মায়ের রুমে ঢুকতাম, ঢুকে ওকে আদর করে তারপরে আমি আমার রুমে ঢুকতাম। সেইটুকু বোঝার বয়স তো তখন ওর হয়নি, 8 বছর 10 বছর বয়স। যখন ওর বয়স একটু হলো তখন আমি নিজে অসুস্থ, চলচ্চিত্র জগৎ ছেড়ে দিয়েছি, সারাদিন ঘরে বসে থাকি, ওকে লেখাপড়ার মধ্যে জড়িয়ে গেছে। ওর তখন তো ও আমাকে টাইম দিতে পারছে না, আমি ওর জন্য বসে থাকলে ও টাইম দিতে পারছে না। মাঝখানে টোটাল ব্যাপারটা দাঁড়ালো কি তাহলে? দাঁড়ালো যে একটা অভাব, একটা আফসোস কিন্তু রয়ে গেল। আমি যখন টাইম দিলাম তখন ও সেটা বুঝলো না, ও যখন টাইম দিতে চাইলো তখন সেটা আমি নিতে পারলাম না। ওর মা টাইম দিতে চাইলেও দিতে পারছে না, এমন একটা ব্যবসা করছে সে, গাইনির প্রফেসর সে। রাত্রে ঘুমিয়ে থাকার পরে রাত্রে 12টার সময় টেলিফোন আসলে চলে যায় অপারেশন করার জন্যে। ফিরে আসলো, আমি জেগেই আছি হয়তো, এসে দেখা গেলো যে আমি রাগের চোটে মানে তখন কিছু গালাগালি করবো এরকম একটা অবস্থা। এসে বলে জানো ছেলের মেয়েটা হয়েছে অপারেশন করার পরে কি সুন্দর হয়েছে, ফুটফুট হয়েছে, মনে হলো যে সে তার হাতের মধ্যে চাঁদ পেয়েছে। অ্যান্ড আই ওয়াজ হ্যাপি। আমার মনে হলো যে না, সব রাগ তখন চলে যেত। আমার ও তো একটা জীবনকে বাঁচিয়ে এসেছে। সো আই ওয়াজ প্লিজ টু হার। এই কারণের জন্য আমি ওর উপরে রাগত হতে পারি না। এখন যদি মানে বলা হয় যে আপনি আসলে যদি ফিরতে চাইতেন আপনার জীবনের আসলে কোন সময়টাতে ফিরতে চাইতেন? এই সময়টাতে, কৈশোরে?
কৈশোরে ফেরত যেতেন? কেন, স্পেসিফিক কোনো কারণ? কোনো দুষ্টমি করার মধ্যে কোনো লিমিট নেই, পিটান খাওয়ার মধ্যে কোনো লিমিট নেই, তারপরে চুরি করে খাওয়ার মধ্যে কোনো লিমিট নেই, বন্ধু বান্ধবরা পিটানোর মধ্যে কোনো লিমিট নেই, মানে কোনো রেসপন্সিবিলিটি নেই। আসলে পরে খাওয়ার মধ্যে রানটা পাওয়া গেল, বড় ছেলে রাত্রেবেলা খাওয়ার সময় আর একটা রান পাওয়া গেল, এইটার মধ্যে কোনো লিমিট নেই। কোনো কিছুতে তো কোনো দায়িত্ব নেই, কিছু নেই, একদম হইচই করতেছি, মারামারি করতেছি, কার চেয়ে বেশি দুষ্টুমি করতেছি। এটা হচ্ছে কষ্টের ব্যাপার, এইটা হচ্ছে চিন্তার ব্যাপার। কালকে সকালবেলা ওইটা কাকে সর্বনাশ করব, এই দুষ্টুমি নিয়েই তো আছি। তো এই লাইফ তো আর পাবো না। অন্য লাইফে তো সব রেসপন্সিবিলিটি আছে। কলেজ লাইফে যাব, ও মা এইটা পড়ো, ওইটা পড়ো, ওইটা পড়ো, ওইটা পড়ো, রেজাল্ট ভালো না করলে এইটা ভর্তি হতে পারবে না। ইউনিভার্সিটি লাইফে আসবো, এইটা মারো, ওইটা মারো, না পারলে তোমাকে মারা ফাটিয়ে ফেলবে, মারলো, হাসপাতালে গেলো। তাহলে শেষ পর্যন্ত কৈশোরই আসলে বেটার মনে হচ্ছে, যে কৈশোর আমি ফেরত যাব। আমার তো মনে হয় সব লোকেরই কৈশোরের চিন্তা করা উচিত। অন্য কোনো টাইমে সে কৈশোর পাবে না। সে যখন সে হি ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং, যখন সে বুঝতে পারে এইটা চুকা, এইটা তিতা, এইটা জোর করে ওষুধ খাওয়ানো যাবে না, খাবো না করে দৌড় দিয়ে পালানো যাবে, এটা কৈশোর ছাড়া তো কখনো হয় না। আপনি যেটা বলছেন সেটা হলো যে ধরেন আপনি ওই সময়টা ফেরত যেতে চান। বেশিরভাগ মানুষই এই প্রশ্নের উত্তরে এরকম ভাবে, মানে যা পায়নি তারা সেটা ওই সময়ে গিয়ে তারা পাবে, আসলে সেটার কথা তারা ভাবে সাইকোলজিক্যালি, যে আমি হলাম যে ওই সময়টায় যাবো, অ্যান্ড আই উইল ডু দিস, যে আমি এগুলো যা করতে পারি নাই সেগুলো আমি করব। না, আমার ওইসব নেই, আমি করতে পেরেছি সব। আমার জীবনে করার কাজে আমি বললাম, আমি ছবি হলে তো অভিনয় করিনি, কোনো কালে নাটক করিনি, আমাকে আল্লাহ তাআলা সব দিয়েছে। আল্লাহ তাআলাকে তো আমি কথাও বলতে পারবো না যে আল্লাহ তাআলা তুমি আমাকে তো কিচ্ছু দাওনি, তুমি আমাকে সারা জীবন 60 বছর পর্যন্ত রাজনীতি করলাম, ওখানে আমি যাদেরকে বক্তৃতা শিখিয়েছি তারা ফ্ল্যাগ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েও 2বার প্রেসিডেন্ট হয়ে বসে আছে, যে আমার আন্ডারে কাজ করেছে। আমি তো তাকে তা বলতে পারি, আল্লাহ তাআলা বলবে যে তোমাকে তো চপ্পল ফারকে দিয়া, তোমাকে তো এত কিছু দিয়েছি যে তুমি ঋণ শোধ করতে পারবে না। ইউ উইল বিলিভ ওয়ান থিং, আমি শুধু একটা জিনিস বলি, আমার ছেলে পড়াশোনা করতো লাস্ট টাইমে সে ইউকেতে, তার জীবনের শখ হচ্ছিল ছবি। আমি জীবন ছবিতে অভিনয় করতে ওকে কিন্তু নিয়ে যায়নি, দেখাই হয়নি। কী করে যেন সে 1-2 ছবি বানিয়ে ফেললো, নামও কামালো, বিদেশেও পুরস্কার পেল। সে মানে ছবির জগতের জন্যে, যে আমি যখন ছবি ছেড়ে দিয়ে, মানে একেবারে ছেড়ে দিয়ে যখন চলে আসলাম, তখন সে ওই পড়াশোনা করছিল, তখন সে ইউকেতে। তো সেখানে সে ফিল্মের কাজ করার জন্য, সে তার জীবনের সবচেয়ে বড় শখ হলিউডে কাজ করার জন্য। হি গট দ্য চান্স দেয়ার। সে স্ট্রেট, আমি তখন বোধহয় অসুস্থ হয়ে গেলাম, আমি কোভিডে আক্রান্ত হয়ে গেলাম। আমি 21 দিন হাসপাতালে ছিলাম। আমি বাঁচবো কি মরবো, এটা বোধহয় আমার ছেলেকে দেখবো, এটা আমার স্বপ্নের মধ্যে ছিল না। তো যে কোনোভাবে হোক দৌড়াদৌড়ি, কীভাবে আল্লাহ ওকে নিয়ে আসছে আল্লাহ জানে। ও বহুত কষ্ট করে ওর জীবনের উপরে, মানে ট্রেন ছেড়ে, গাড়ি করে, ট্যাক্সি ছেড়ে, দৌড়ে এসে ট্রেন ধরে কীভাবে আসছে আল্লাহ, অনেকগুলো কষ্ট করে এসছে। সেইটাও বড় জিনিস, আমি ভাবি না বাবাকে দেখতে আসছে, মরার সময় দেখতে আসবে, ঠিক আছে। তার পরবর্তী পর্যায়ের কথা যখন আমি ভাবি, যে সে সেইখান থেকে আসার পরে আমি বললাম যে তুমি বাবা যাবে কখন, পর যখন সুস্থ হয়ে গেলাম, যাবে, বলে যে আব্বা আমি আর ওখানে যাবো না। তা আমি বললাম যে কেন বাবা তুমি যাবে না কেন? সব এভরিথিং ইজ অল রাইট নাও, টাকা পয়সা থেকে শুরু করে এভরিথিং ইজ অল রাইট। তুমি হায়ার এডুকেশন নাও, অথবা যেখানে তুমি চাকরি, যেখানে তুমি ফিল্মের জগৎ যেটা তোমার হোপ ছিল, সেখানে তুমি যখন যেতে পারছো, হোয়াই উইল নট বি গোয়িং দেয়ার? তখন সে আমাকে একটা কথা বলে, যে আব্বা আমি যদি চলে যাই, তোমাকে আর আমার মাকে কে দেখবে? সে তো মানে একমাত্র ছেলে, আপনার তো একজনই, আমার তো কেউ নাই। তো এটা আমি তো সৃষ্টিকর্তার কাছে আমি বলবো যে সৃষ্টিকর্তা তুমি আমাকে যে এইটুক দিয়েছো, এর চেয়ে বড় জিনিস আমার কাছে আর চাওয়ার কিছু নেই। সেই ছেলে আমার এখনও আছে, এখনও আমাকে এই যে আজকে অনুষ্ঠানে এই নিয়ে আসছে। আমি বাইরে গেলে আমাকে একা যেতে দেয় না, আমার ওষুধ আমি নিয়েছি কিনা সেটা দেখে,
আমার ওর ট্রিটমেন্ট থেকে শুরু করে সব জিনিসই ওই দেখে। হ্যাঁ, মাসুরকে আমি এটা অনেক আগে জিজ্ঞেস করেছিলাম একবার যে ফেরত কবে যাচ্ছি, সেটাকে আমি জিজ্ঞেস করেছিলাম, ও তোমার বন্ধু। তো আমাকে বলেছিল যে এই সেম উত্তরে আমাকেও দিয়েছিল যে বাবার শরীর ভালো না, আমি আর যেতে চাই না ওখানে। আমার বলেছে যে আব্বা তুমি মারা যাবে যখন, তখন আমার মাকে আমি বলবো হয়তো কমনভাবে যদি মারা যায় তাহলে মারা যাওয়ার পর কথা পরে, তা আমি মাকে বলবো যদি সে যায় আমার সাথে যাবে, আর না গেলে আই উইল নট বি স্টেইং হিয়ার, আই উইল বি গোয়িং টু ফরেন কান্ট্রিজ। কারণ এখন দেশের যে মানুষের যে অবস্থার অবনতি আমি দেখছি, আমি ব্যক্তিগতভাবে সেটাই চাই যে ও দেশের বাইরে গিয়ে তুমি হ্যাঁ, আসলে দেশের থাকো। বাইরে গিয়ে যাক। আমি যেটা ভুল করেছি সেই ভুল যে সময়ের মানুষের জন্য করেছি, সেই মানুষের কথা তো ওকে বলে লাভ নেই, কিন্তু ও আমার জন্য যেটা করছে সেটা তো আমি সারা জীবন আই উইল হ্যাভ টু রিমেম্বার ইট। মানে মৃত্যুর আগের মুহূর্ত নিঃশ্বাস পর্যন্ত আই উইল হ্যাভ টু রিমেম্বার। এবং সৃষ্টিকর্তার কাছে আমার এইটার জন্যই বলতে হবে যে আল্লাহ তুমি আমাকে অনেক দিয়েছো, আই হ্যাভ গট এভরিথিং। আমাকে কিছু না দিলেও আমার কিছু যায় আসে না। সরি, আমি আপনার কয়েকবার এর কথা শুনে আমি হলাম যে একটু ইমোশনাল হয়ে গিয়েছি, কারণ আই নো দিস ভেরি ওয়েল। মানে আপনার জীবনে আসলে যদি এই মুহূর্তে আমি জিজ্ঞেস করি যে কোনো রিগ্রেট আছে, আফসোস, মানে সেটা আবার সিনেমা নিয়ে হোক, পলিটিক্স নিয়ে হোক, এনিথিং, কোনো আফসোস নেই? মানে ধর আপনার রাজনীতিতে করাও ভবিষ্যতে, এটা আপনার স্বাভাবিক একটা এক্সটেনশনই ছিল বলে ভাবেন আপনি, যে এভরিথিং ওয়াজ নরমাল? আমার রাজনীতির ওইসব ব্যাপারে আফসোস নাই। আমার যেটা মনে হয় যে আমাকে আমি যদি টাকা পাই তোমার কাছে, মনে করো যে 100 টাকা পাই, তুমি আমাকে দেবে, আমি তোমার কাছে পাই, আল্লাহ তাআলা বলেছে পাওনাটা তুমি তাকে ফিরিয়ে দাও, কারণ ওইটা আমি তোমাকে ফিরিয়ে দিতে পারবো না, ওইটা তোমার তার কাছ থেকে মাপ নিতে হবে। আমার আফসোস না, আমার পাওনা আছে, যেটা বর্তমান সরকার বা যে কোনো সরকারি যেটা ওইটা না দেয়, তাহলে ওটা তারা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি ছেড়ে দিয়েছি, আমি মাফ করে দিয়েছি। 1940 স্বাধীনতা যুদ্ধের ইকবাল হলের ভাইস প্রেসিডেন্ট, আজকে 55 বছর পরে পরবর্তী পর্যায়ে পর্যন্ত স্বাধীনতা পদক পেলাম না। এটা আমার তো চাওয়ার নেই, আমার কাছে ওর দেয়নি, ও আল্লাহর কাছে জবাবদিহি করবে। বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধের ছবি, তৈরি ছবি এবং প্রথম মুক্তিযুদ্ধের ছবি, ওরা 11 জন। ওরা আমাকে একটা চিঠিও লেখেনি, তো এটা তো পাওনা হয়ে গেলাম আমি, ওরা আমাকে দেয়নি, তো জবাব দিবে আল্লাহর কাছে, আমার কাছে কি? আমার তো কিছু নাই, আমার তো ঠিক আছে, আই এম অল রাইট। আপনি যেটা বলছেন যে বাংলাদেশের হলো যে প্রথম, মানে বাংলাদেশ জন্ম নেওয়ার পরে, পাকিস্তানের পরে যে বাংলাদেশে জন্ম নিল মুক্তিযুদ্ধের মাধ্যমে, তারপরে প্রথম তৈরি সিনেমা এবং হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম সিনেমা হলো ওরা 11 জন। সেই সিনেমা হলো যে আপনার সিনেমা, আপনি প্রযোজক। তারপরে হলো যে আপনার, হ্যাঁ, মাসুদ রানা, তো তারপরের কথা বলছি আমরা, বলছি যে এই যে আমরা যেই হলো যে এর কথা বলছি, আপনি এত সিনেমা আপনার, আপনি দেশের জন্য এত কিছু করেছেন, সবকিছুর বাইরে, মানে এটা আমরা অনেক সময় বলি না যে অমুকের, এটা আসলে ফুটবল আমরা বলতাম যে বিশ্বকাপ হলো যে মেসি যদি বিশ্বকাপ না পায় তাহলে হলো যে এটা আসলে বিশ্বকাপের কমতিটা রয়ে গেল, আসলে ওটা মেসির কমতি রয়ে যায়নি, কিন্তু শেষ পর্যন্ত মেসিও আসলে বিশ্বকাপ পেয়েছে। তো এটা কি হলো যে এক ধরনের হলো যে আপনি মাফ করে দিয়েছেন, কিন্তু কোথাও কি ওই ব্যথাটা, যে এটা কেন একটু চেঞ্জ করো, মাফ করে দেইনি আমি, মাফ করে নেই? আচ্ছা, না মাফ করে দেইনি, তো এটা মাফ করার কি আছে? এটা রাষ্ট্রের দায়িত্ব। আমি যুদ্ধ, ওরা হয়তো আমাকে উপযুক্ত মনে করেনি, আমার চেয়ে বড় বড় যোদ্ধা যারা ছিল তাদেরকে তারা পেয়েছে, তবে ওরা 11 জনের ব্যাপারে তো এটা বোধহয় সাজবে না যে আমার চেয়ে বড় মুক্তিযোদ্ধা কেউ ছিল। না, আমি সেটাই বলছিলাম না, এটা তো শুধু ধরেন এই মুহূর্তে আমরা এই মুহূর্তে 2026 সালে কথা বলছি, এখন নতুন সরকার, এর আগে অন্য সরকার ছিল, তার আগে এতটা লম্বা সময় ধরে আপনার হলো যে এটা কি এখন এমন মোমেন্টে এরকম হয়ে গেছে যে হয়েছে, ঠিক আছে, রাষ্ট্রের দায়িত্ব ছিল, রাষ্ট্র আমাকে দেয়নি, ছেড়ে দিলাম, ঠিক আছে, এরকম? না, ছেড়ে দিলাম আমার মনেই হয়নি কখনো। আমার মনে হচ্ছে ঠিক আছে, আমাকে মেবি দ্যাট আই এম নট ফিট। কারণ আমি যাদেরকে আর্মস চালানো শিখিয়েছি তাদেরকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়েছে, বা আজীবন কি বলে সম্মাননা দিয়েছে, বা কি বলে স্বাধীনতা পদক দিয়েছে, বা 21শে পদক দিয়েছে। একজনের কাছে গত গল্পের ছলে বলি, এমনি বলার তো কোনো শখ ছিল না। এক সময় ওরা করতো কি, প্রত্যেকের কাছে কতগুলো জায়গায় ওরা
ফর্ম পাঠাতো যে কাকে কাকে দেয়া যায়। তো বাংলাদেশ ফিল্মে চলচ্চিত্র জগতে প্রযোজকদের কাছে পাঠাতো একটা, পরিচালকদের কাছে পাঠাতো একটা, শিল্পীদের কাছে পাঠাতো একটা, এবং প্রতি বছরই 3 জনের নাম যেত। এই সমিতি 3টা মিলে একজনের নাম কখনো দিতে পারতো না। প্রযোজকদের যে যুদ্ধ করেছে তার নাম দিত, হয়তো তারা কারেক্টই দিয়েছে, আমি ভুল বলি না, কিন্তু জীবনে একবার এই 3 সমিতির থেকে একজনের নাম গেছে, এই জীবনে কখনো যায়নি। প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি মিলে একজনের নামই দিয়েছে, সেটা হচ্ছে মাসুদ পারভেজ। সেই বড় দেয়নি। তারপরে আমাকে যখন আবার ফর্ম পাঠিয়েছে সাইন করার জন্য, তো আমি বলছি তোদের কি লজ্জা লাগে না? আবার তোরা এই কাগজের মধ্যে সাইন করে, তোদের 3 জনকে মিলিয়ে দিয়ে যখন তোদের পুরস্কার দেওয়া, তোমাদের দাম দেওয়া হলো না, এখন তোরা আবার সেখানে সাইন করতে পাঠিয়েছিস। এবং ওখানে সিগনেচার করার সময় একজনের রিকমেন্ডেশন লাগে যে পাবে যার জন্য, যার কাছে রিকমেন্ডেশন, ওই যে 3 জনের কাছে 3 জনে যখন সিগনেচার করেছে, একজনের কাছে রিকমেন্ডেশন আনার জন্য গিয়েছে, বলেছে কি ওস্তাদ এখনো পাইনি, এখনো আমি ওইটার উপরে রিকমেন্ডেশন করবো ওস্তাদের জন্যে, আমি রিকমেন্ডেশন করতে পারবো না, অন্য কারোর কাছে যাও, আমি পারবো না। সে সাইনই করেনি রিকমেন্ডেশনের উপরে। অ্যান্ড দ্যাট ইজ অনার। আমার তো এরা কী করলো না করলো, আই এম নট বদার্ড। আমি সারা বাংলাদেশের মানুষ সবাই আমাকে জানে, সবাই আমাকে জানে, সবাইকে সম্মান করে। আমি এই যে এয়ারপোর্টে যাই, এরা কোনো পুরস্কার দেয়নি, কিছুই করেনি। আমাকে তো লাইনে দাঁড়িয়ে কার্ড নিতে হবে, না দিতে আমি তো দাঁড়াই না কখনো, দাঁড়াতে যাই, কিন্তু যারা আমাকে ভালোবাসে, আপন জানে, স্যার আমাদের কাছে দেন, আমরা করে নিয়ে আসি। ওরা নিয়ে আসে, তো নিয়ে আসে, সেটাই তো আমার কাছে অনেক ভালো লাগে। এদের এই কাগজ দিয়ে কি আমার গলার মধ্যে হার বানিয়ে ঘুরে ঘুরে বেরাবো? মানুষের ভালোবাসার নায়ক সোহেল রানা, এটাই দ্যাট আই ডোন্ট নো, বাট তারা আমাকে ভালোবাসে, আমাকে সম্মান করে, এবং এইটাই আমি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্য বলে মনে করি। সরকারের ব্যাপারে আমার কোনো যায় আসে না। আমরা এই মুহূর্তে হলো যে আমরা একটু র্যাপিড ফায়ারের সঙ্গে আপনি পরিচিত আছেন, আমি একটু বলি। আমরা যে একটা করে প্রশ্ন জিজ্ঞেস করি, যে একটা করে প্রশ্নের এক বাক্যে আমরা উত্তর দিই, এখানে কোনো ডিপ্লোমেসি আমরা করি না। তো সেই ক্ষেত্রে হলো যে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করব, আপনি এক বাক্যে উত্তর দিবেন। শিওর। আপনার প্রথম ক্রাশ কে ছিল, মানে তার নাম কি ছিল? ক্রাশ? আচ্ছা, ক্রাশে যে একটু আগে আপনি মাশরুমের কথা বললেন না, মাশরুম বলেছিল অনেকের আপনার উপর ক্রাশ আছে, কিন্তু আপনার ক্রাশ কে ছিল যে আমাকে ভালো লাগতো? প্রথম ভালো লাগা, ঠিক আছে, প্রথম ভালো লাগা, সেটা ভালোবাসা হতে হবে না, ভালো লাগাই হতে পারে। প্রথম ভালো লাগা আমার আসলে ওইরকম মনে পড়ছে না। ঠিক আছে, তাহলে আমরা হলাম যেটা চলচ্চিত্র কেন্দ্রিকই চলে যায়। আপনার চোখে সবচেয়ে স্টাইলিশ নায়ক আপনাদের সময়ের, এখনকার সময় মিলে কে ছিল? আমাদের সময় কেউ নায়করা স্টাইল করতো না। আমাদের সময় নায়করা সব আর অভিনয় করার জন্য চেষ্টা করতো। মনে হতো না যে এই একদম স্টাইলিস্ট। অভিনয় তো ডেফিনেটলি ফার্স্ট ক্রাইটেরিয়া, তারপর তার জামা কাপড় সবকিছু কেতার দুস্তু, মানে এরকম আর কি। না, ক্যারেক্টারের বাইরে কেতার দুস্তু জামা পরবে কি করে? তখন তো ভালো ভালো ডিরেক্টর ছিল, এখনকার মতো ডিরেক্টর তো তখন ছিল না যে যা খুশি তাই পরে যাবেন, বড় বড় স্টাইল করে কাপড় চোপড় পরে যাবেন, আর ডিরেক্টর বলবে আরে বিউটিফুল লাগছে, বিউটিফুল লাগছে। তা তো হতো না তখন। আচ্ছা, আপনার সবচেয়ে দুষ্ট সহশিল্পী, যা এখনো যদি মনে করেন যে ও খুব দুষ্ট ছিল, খুব জ্বালাতো, এরকম কে ছিল? আমাকে কেউই জ্বালাতো না। আমি বললাম না, আমাকে 2 জন মাত্র তুমি তুমি করে বলতো, তো জ্বালাবে কি করে? অন্যরা জ্বালাতো না কেউ আমাকে। তো আপনি বললে কারে জ্বালানো যায় তাকে? না, ওই আপনি বলেও তো জ্বালাতে পারে যে আচ্ছা ঠিক আছে, জ্বালানো মানে কি, যে একটু হলো যে দুষ্টামি, সে নিজের মতোই দুষ্টমি করে, আপনার সঙ্গে না করুক, বাট সে দুষ্ট, সে খুবই দুষ্ট সহকর্মী আর কি। মূর্খ দুষ্ট সহকর্মী? মূর্খ না, মানে দুষ্ট আর কি, যে হলো যে আপনার সঙ্গে করছে না সম্মানের জায়গা থেকে, কিন্তু সে পার্সোনালি ব্যক্তিগতভাবে খুব দুষ্ট ছিল আর কি। এটা থাকে না, খুব প্রাঞ্জল, অনেক চঞ্চল বা দুষ্টামি করছে এরকম। এটা আমাদের ঠিক কেউ এরকম ছিল না। আমাদের পরে ইমিডিয়েট পরে 2-4 জন এসছে এরকম দুষ্টমি প্রকৃতি ছিল। যেমন সালমান শাহ ছিল, একটু স্টাইলও করতো, কাপড় চোপড়ও পরতো, দুষ্টমিও করে ঘুরে দুষ্টমিও করতো। তারপরে আমাদের সময় একজনকে স্টাইলিস্ট আমি ইন দ্যাট সেন্স বলবো যে আলাদাভাবে সে একটু আলাদা কাপড় চোপড় পরতো, জাফর ইকবাল পরতো। আচ্ছা, জাফর ইকবাল পরতো, কিন্তু ছবির জগতে এসে কিন্তু স্টাইলটা করতে পারতো না। আমি যেটা বারবার বলেছি, ব্যক্তিগত জীবনে ক্যাপ্টেন অফ দ্য শিপ ইজ দ্য ডিরেক্টর,
ডিরেক্টরের সামনে এসে আমি স্টাইল করে এই শার্টের বাটন এইটা লাগাবো কতটুক, সেটাও তো আমাকে ডিরেক্টর মানে আমাকে লাগাতে দেবে না, দিত না, দিলেও হ্যাঁ। লাগালো পারভেজ আপনি শার্টটার মধ্যে ওই বাটনটা লাগান, এই কোটের এইটা খুলে ফেলেন, এটা খুলে ফেলেন। তো উই হ্যাড টু ক্যারি আউট দ্যাট অর্ডার বিকজ উই বিলিভড যে হি ইজ দ্য চিফ। সবচেয়ে বেশি রিটেক আসলে কে নিত? সবচেয়ে বেশি, হ্যাঁ, রিটেক থাকে, রিটেক সবচেয়ে বেশি কে নিত? এটা সবচেয়ে বেশি রিটেক কেউ নিত না, সবচেয়ে বেশি রিটেক নেয়ার একটা বদ অভ্যাস ছিল কাজী ভাইয়ের, কাজী জহির। আচ্ছা, কাজী জহির ভাইয়ের একটা বদ অভ্যাস, আমি অবশ্য আমার এটা আনফরচুনেটলি আমার বলা কোনো সমস্যা নাই, এটা যে আসলে বলা এই রিটেকটা জন্য- অনেকে হয় না যে আরো ভালো দরকার, এই না, কারণে আমার হয়তো। আমার জন্য বলি না, আমার কাছে কিন্তু সে এটা করেনি কখনো। আচ্ছা। আমার কাছে হাইয়েস্ট রিটেক করছে সে 8 বার, আচ্ছা। অনলি 8। কিন্তু নর্মালি কাজী ভাই 30-35টার আগে রিটেক করতো না, এবং টেকটা নেওয়ার পরে কাজী ভাইয়ের একটা অভ্যাস ছিল একটু ওয়াইফের দিকে তাকিয়ে থাকতো। তো ওয়াইফের দিকে তাকাইলে ওয়াইফ যদি আরেক দিকে তাকিয়ে থাকতো টেক, আর একটা টেক, মানে আর ওয়াইফ যদি ওর দিকে তাকিয়ে হাসতো তারপরে okay, ঠিক আছে, okay। সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এইভাবে গিয়ে শাবানার মতো আর্টিস্টকে নিয়ে আমি যতটুকু শুনেছি, এটা আমার শোনা কথা, শাবানার মতো আর্টিস্টকে নিয়ে সে 38টা রিটেক করেছে, 7 নম্বরটা ওকে রেখেছে। এটা সামথিং। হ্যাঁ, যদি আমি বলতে বলি যে কবরী না ববিতা, মানে কার সঙ্গে অনস্ক্রিন কেমিস্ট্রি আপনার নিজের ব্যক্তিগতভাবে যখন দেখতেন ভালো লাগতো? ওয়েল, এটার প্রশ্নের জবাব দেওয়া মানে যারা ছবি দেখতো তাদের কাছে আমারই প্রশ্ন যে কবরীর সাথে যতগুলো অভিনয় আমি করেছি প্রত্যেকটা ছবি বাম্পার হিট, হ্যাঁ, কোনোটা ফ্লপ ছবি করিনি। ববিতার সাথে যতগুলো ছবি করেছি সবগুলো সুপার হিট, কিন্তু পাবলিকের চোখে আমি আর ববিতাই, আমি আর কবরী কোনো কালেও ছিলাম না। আমি কবরী, আপনার চোখে কি ছিল? আমার থাকে না যে আমাদের তো প্রেফারেন্স থাকে যে আমার প্রেফারেন্স দুজনই, কারণ আমার কাছে দুজনই সমান সংখ্যক। আপনাকে বলেছিলাম ডিপ্লোম্যাটিক অ্যান্সার না দিতে, আপনি আমাকে ডিপ্লোম্যাটিক অ্যান্সারই দিচ্ছেন। না, আমি রোমান্টিক, আমি যেটা সত্যি আমি আমি আমারই প্রশ্ন এটা যে এরা কেন আমাকে আর ববিতাকে পছন্দ করতো, কবরীকে কেন করতো না? কারণ কবরীর সাথে যতগুলো ছবি করেছি আমি সবগুলো বাম্পার হিট, কিন্তু কবরীর নাম উঠলেই রাজ্জাক কেন দর্শক, হতো আমি এটা বুঝি। এই প্রশ্নের উত্তর আপনারা দেবেন। এই এপিসোড যখন যাবে তখন আমি জানতে চাই আপনাদের আসলে প্রিয় জুটি কে ছিল, সোহেল রানা ববিতা নাকি সোহেল রানা কবরী? প্লিজ আমাদেরকে এটা জানাবেন অবশ্যই, আমরা জানতে চাইবো দর্শকের কাছ থেকে। আচ্ছা, আমিও নিজের কোনো খুশি। সিনেমা যদি রিমেক করতে চান আপনি, চাইতেন বা, তাহলে কোনটা আপনি আবার বানাতেন, আরো মনে হতো যে না, আমি এটাকে আরো আরেকবার বানাতে চাই, রিমেক করতে চাই? আমি যেখানে আমি জীবনে যা কিছু করেছি, আমার যখন আমি করেছি তখন আমি জীবনের শেষ মেধাটুক দিয়েই আমি কাজ করেছি। আমার পক্ষে একে ক্রস করা আমার পক্ষে কোনো জায়গায় পসিবল না, অ্যাক্টিংয়েও পসিবল না, ডিরেক্টর হিসেবেও পসিবল না। আমি যা করেছি ওইটুকুই আমার মেধা, ওইটুকুই আমি শেষ, ওর পরে ওইটাকে আর বেটার বানানোর কোনো ক্ষমতা আমার নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে র্যাপিড ফায়ারটাও ডিপ্লোম্যাটিকলি খেলার জন্য। এই যে আপনি যে শুধুমাত্র নায়ক নন, রাজনীতিবিদ থেকে শুরু করে আপনার যত বর্ণাঢ্য জীবন, সেই সম্পূর্ণটা আপনি আমাকে র্যাপিড ফায়ারে বুঝিয়ে দিয়েছেন। না না, আমি জাস্ট ফ্যাক্ট, আমি বলেছি প্রথমে যে আমি মিথ্যা বলতে খুব একটা পছন্দ বোধ করি না। আমার হলো যে মানে এই মুহূর্তে আপনার এই সিনেমা সবকিছু বাইরে, আপনি বলছিলেন যে আপনি হলেন যে এখন নিজের সময় আসলে উপভোগ কিভাবে করেন, এই সময় কিভাবে কাটে আপনার, এই মোমেন্টে কি চলছে? ছেলেকে বকা দিয়ে, বউকে বকা দিয়ে, মানে বকা মানে ওই বকা না, মানে বুঝতে পেরেছি। মানে দুষ্টমি করে বকা দিয়ে, এই তুই এটা খেলি না কেন, এই তুমি তোমার শরীরের প্রতি যত্ন নাও না কেন, সারাক্ষণ ডাক্তারি করলে চলবে, মানে একটা কিছু সোজা ভাষায় বাংলা ভাষায় বলে পোদ্দারি করে চলছে আমার জীবন। আর বসে বসে ফেসবুকে দেখি কতগুলো পাগল আছে, এরা এখনো আমাকে কি বলে ওই ছবি দেখেছে এপার ওপার, সেইটার গান লিখে এখন আমার ছবি দিয়ে তার উপরে গান লিখে দেবে, মন রেখেছি আমি কারো মনে রাঙি নাই, আপনি কি আমার প্রশ্নের জবাব দেবেন, আপনি আমার অমুক, আপনি আমার তমুক। এইগুলো পড়ি, হাসি, ভাল লাগে, খারাপ লাগে, কয়েকজনটা ভালো লাগে, কিছু কিছু আছে শিক্ষিত যারা, ওদের পড়ার লেখাগুলো পড়লে ভাল লাগে। হ্যাঁ, 40 বছর 50 বছর বয়স হয়ে গেছে, তারা লেখে যখন ম্যাচিউরডভাবে লেখে, সুন্দরভাবে লেখে, আমি তাদের উত্তর জবাব দিই, আমার ভালো লাগে।
এই ভালো লাগার মধ্যেই আছি। এই যে ভালো লাগার মানুষ যে আজও সেলেনাকে ভালোবাসে, ভালো যে বাংলাদেশের মানুষ আপনাকে এত ভালোবাসে, তাদের জন্য আপনি যদি আমাদের ক্যামেরা কিছু একটু বলতেন। আমি আমাকে যারা ভালোবাসে তাদের প্রতি তো আমি কৃতজ্ঞতা জানাবো প্রথমে, যে আপনাদের কাছে আমার চাওয়াটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা চিরজীবন আমাকে এইভাবে ভালোবাসবেন। আর সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটু লম্বা করে বলি, হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ। সেটা হচ্ছে যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে বলেছেন যে সব জিনিসের মানুষের পাওনা যেটা আছে সেটা তুমি ফিরিয়ে দিয়ে আসো, তোমাকে আমি ওটার মাপ করতে পারবো না। আমি সৃষ্টিকর্তার কাছে এখন যখন আমি নামাজ রোজা করি তখন আমি বলি যে সৃষ্টিকর্তা আমাকে শুধু একটা জায়গা থেকে মুক্তি দাও, রেহাই দাও। সেটা হচ্ছে যেন আমি এই পাওনাটা যেন কিছু জনের পাওনা যেন আমি নিয়ে যেতে চাই, আমি এটাকে ফিরিয়ে দিতে চাই না। যেমন তার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে আমাকে যারা ভালোবাসে, এই ভালোবাসা আমি ফিরিয়ে দেবো কী করে? এই পাওনাটা তো আমি আপনাদের কাছে কখনোই ফিরিয়ে দিতে পারবো না। কাজে এই পাওনাটাকে নিয়ে ঋণী হয়ে যেন আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই। এবং দ্বিতীয়ত আমাকে যারা কাঁধে করে নিয়ে আমাকে মৃত্যুসজ্জায় শায়িত করবেন তাদেরকে আমি টাকা দিয়ে যাবো কী করে? এমনও তো হতে পারে যে আমি আমার দেশে মারা না গেলাম, আমি হয়তো এমন জায়গায় মারা গেলাম যে জায়গায় হয়তো আমার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব কেউ রইল না, তারাই আমাকে মৃত্যুর শয্যায় নিয়ে গেল মারা যাওয়ার পরে, যাদেরকে আমি কোনো কিছু দিয়ে যেতে পারবো না। তাদের যে পাওনাটা রয়ে গেল, শ্রমটা রয়ে গেল, সেই শ্রমটার তো আমি কিছু দিয়ে যেতে পারবো না। সেইটার জন্য আল্লাহর কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে এইগুলো থেকে আমাকে তুমি ক্ষমা করে দিও। আর যারা আজকে যারা অনুষ্ঠান দেখছেন তাদের কাছে ওই একই জিনিস আমি বলছি যে আপনারাও আমাকে ক্ষমা করে দেবেন। আমি যেন আপনাদের ভালোবাসাকে নিয়েই যেতে পারি, ঋণী হয়ে যেতে চাই আমি আপনাদের কাছ থেকে। আমি আপনাদের সব কিছুকে ফেরত দিয়ে একজন পরিষ্কার পবিত্র মানুষ হিসেবে যেতে চাই না। আর যারা আমাকে শেষ সময় আমাকে মৃত্যুর কোলে ঢলিয়ে পড়ার পরে যারা আমাকে কবরে শায়িত করবেন, আমার আপনজন যারা না হন, তাদের পাওনাটাও যেন আমি না দিয়ে আমি তাদের পাওনাটা নিয়েই আমি আল্লাহর কাছে যেতে চাই। আপনারা আমাকে দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন এবং আপনার সৃষ্টিকর্তার প্রতিও সব কিছুই মনে রাখবেন। কারণ আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি এসেছেন একা, থেকেছেন সারা জীবন একা, অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে আশা করেছেন, অনেক কিছু পেয়েছেন, হয়তো তার চেয়ে বেশি কিছু, হয়তো তার চেয়ে বেশি কিছু কম, কিন্তু চলে যাবেন কিন্তু আপনি সম্পূর্ণ একা। কোত্থেকে এসেছেন আপনি জানেন না, কোথায় যাবেন আপনি জানেন না। সেইটুক মনে করে সারাটা জীবনকে মানুষকে ভালোবেসে মানুষের জন্য কিছু করার জন্য চেষ্টা করে আপনারা ভালো থাকবেন, আপনারা সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে দুর্দান্ত সময় উপহার দেওয়ার জন্য, আপনারা তো দুর্দান্ত গল্প বলার জন্য। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম এবং বলছিলাম যে আমি আসলে হোস্ট না, আমিও একজন দর্শকের মতোই এবং শ্রোতার মতো আপনার গল্প শুনছিলাম। আমি আরও একবার আপনাকে ধন্যবাদ জানাতে চাই আলাপ স্টুডিওতে এসে আমাদেরকে আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, গল্প শুনছিলাম। আমার তো একদমই যেতে ইচ্ছে করছে না, কিন্তু আমাকে যেতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও, আমি কিন্তু একদম ভুলিনি, এই যে আজকে আমার যে মেকআপ, এই মেকআপ অ্যাকচুয়ালি প্রোভাইডেড বাই ইলুমে বিউটি সালন। থ্যাংকস টু দেম আই লুক লাইক দিস। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেইন। ইউ গাইজ হ্যাভ এ ভেরি গুড ডে।